নমস্কার ও আদাব। সবাইকে স্বাগত জানাচ্ছি পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ সুনামগঞ্জ কর্তৃক আয়োজিত আজকের এই দিগদর্শন পর্ব একে। শিক্ষা ও সংস্কৃতি হোক বাটি বাংলার উন্নয়নের হাতিয়ার, এই মূল মন্ত্রকে সামনে রেখে কাজ করে যাচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ সুনামগঞ্জ। প্রান্তিক এই হাওড়া অঞ্চল সংস্কৃতিতে সমৃদ্ধ হলেও শিক্ষায় রয়ে গেছে এখনো বেশ পিছিয়ে। এরপরও প্রতিনিয়ত হাওরের বুকে বেড়ে ওঠা সূর্য সন্তানেরা নিজেদের নিয়ে যাচ্ছেন অনন্য উচ্চতায়। পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ সুনামগঞ্জ চায় এরকম সম্ভাবনাময় আহরের প্রতিটি সন্তানকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার মাধ্যমে তাদের এই পথচলায় সহযোগী হয়ে উঠতে এবং সুনামগঞ্জ জেলার শিক্ষার সার্বিক মানোন্নয়নে ভূমিকা রাখতে। এরই ধারাবাহিকতায় আমাদের অনুজ যারা 2025-26 সেশনে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট, বুটেক্সের মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অ্যাডমিশন টেস্ট দিবে, তাদের জন্য দিক নির্দেশনামূলক সেশন হিসেবেই আজকের এই আয়োজন দিগদর্শন পর্ব এক। প্রথম পর্বে আমরা শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার বিষয়ে বিস্তারিত গাইডলাইন প্রদান করব। পরবর্তীতে মানবিক এবং ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য থাকবে দিগদর্শনের পরবর্তী পর্বগুলো। আজকের দিগদর্শন পর্ব একে আমি হোস্ট হিসেবে আছি বাদন ফাল, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং, বুটেক্স। আমাদের অনুরোধের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক কিছু কথা বলার জন্য অতিথি হিসেবে আছেন আমাদের সুনামগঞ্জের সন্তান, যারা দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজে তাদের সাফল্যে স্বাক্ষর রেখেছেন। সো তারা হচ্ছেন মুসরাত জাহান মাহি, সুনামগঞ্জ মেডিকেল কলেজ; রাতুল বণিক, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, চুয়েট; এবং অমর ইত্যাদ রাজ, ফিশারিজ, সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটি। সো ওয়েলকাম টু এভরিওয়ান। প্রথমে জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে সবাই অ্যাড হওয়ার জন্য। তো আমরা এই অনুষ্ঠানের শুরুতেই প্রথমেই চলে যাব মুসরাত জাহান মাহির কাছে। সো মাহি, তুমি ফার্স্টে তুমি তোমার নিজের সম্পর্কে কিছু কথা বলবো এবং তুমি এখন কোথায় পড়ালেখা করছো এবং তোমার মেডিকেল লাইফটা কেমন কাটছে একটু বলো। আমি মুস্তাক জাহান মাহি, বর্তমানে সুনামগঞ্জ মেডিকেল কলেজে প্রথম বর্ষে অধ্যয়নরত আছি। আমার মেডিকেল কলেজ বেশ ভালোই যাচ্ছে। এখন তো কাজ চলতেছে, এই জন্য হচ্ছে একটু প্রেশার আছে আর কি। বুঝতে পেরেছি। আচ্ছা, আমরা যদি প্রথমে জানতে চাই তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার ভর্তির যে ইচ্ছাটা তোমার মানে কোন সময় থেকে স্টার্ট হয়েছিল? আমার হচ্ছে এসএসসি দেওয়ার পরে ওই যখন হচ্ছে আমি মানে অ্যাডমিশন টেস্টের যে বইগুলো আছে দেখছিলাম, তখন হচ্ছে কম্পারেটিভলি মেডিকেলের অ্যাডমিশন প্রিপারেশনটা ইজি লাগছিল। তো এই জন্য হচ্ছে আমি মানে ইজি দেখে হচ্ছে মেডিকেল চুজ করেছি, মানে প্রিপারেশনটা ইজি দেখে। বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, আজকে আমরা ওই যেহেতু এবছর এইচএসসি পরীক্ষাতে মানে রেজাল্টে একটা ডাউন হয়েছে অন্য বছরের মানে ক্ষেত্রে কম্পেয়ার করলে, সো সেক্ষেত্রে অনেকেরই এ প্লাস মিস করেছে বা আসে নাই, সেক্ষেত্রে তাদের ওই মেডিকেল ভর্তি পরীক্ষায় মার্ক মানে খাটে যাওয়ার একটা সম্ভাবনা আছে। সেক্ষেত্রে তারা মানে তাদেরকে মানে এই একটা মানে থিঙ্কিং যে তাদের মার্ক কাটা যাবে, এই জন্য অনেকেই মানে চাপে আছে যে তারা পরীক্ষা দিতে মানে পরীক্ষাতে তারা বসবে কিনা। সো এই ক্ষেত্রে তুমি তাদের উদ্দেশ্যে কি বলবে? আসলে মেডিকেল প্রিপারেশন যে নেওয়াটা, এটা তো অনেক রিস্কি প্রিপারেশন। এখন ধরো যদি 5 থেকে 6 মাস বা হাইস্ট 7 মাস যদি কাটা যায় তাহলে হচ্ছে নেওয়া যেতে পারে, বাট এই বেশি হলে আসলে এটা পসিবল না। আর যে কাটা যাওয়ার একটা ভয় থাকে, এটা হচ্ছে যত বেশি প্রিপারেশন মানে ভালো প্রিপারেশন হবে, এগুলো আসলে ম্যাটার করে না। নেগেটিভ মার্কিং না হলে, ভালো করে যদি আমি অনেক ভালো করে পরীক্ষা দিই তাহলে হচ্ছে এই মার্কগুলা মানে নেগেটিভ মার্ক চলে যাবে, এগুলা হচ্ছে তেমন একটা ইফেক্ট ফেলে না। মানে মেইন উদ্দেশ্য তো হচ্ছে আমার চান্স পাওয়াই। তো হচ্ছে আমি যদি ভালো প্রিপারেশন নিই, এগুলা ম্যাটার করে না এত বেশি। হ্যাঁ, এটাই। আচ্ছা, আমরা এবছরে দেখেছি মেডিকেল ভর্তি পরীক্ষার যে মান বন্টনটা একটু চেঞ্জ হয়েছে। সেক্ষেত্রে আহ, তার মানবিক গুণাবলী, বিশ্লেষণী ক্ষমতা এবং মানসিক দক্ষতা, এই মানে এগুলা থেকে 10 থেকে 15% কোয়েশ্চেন আসবে, মানে আমরা যেটা বুঝতে পারছি মানে তাদের নির্দেশনা অনুযায়ী। সেক্ষেত্রে শুনেছি যে জেনারেল নলেজ থেকে প্রশ্ন আসার সম্ভাবনাও একটু বেশি।
সো সেক্ষেত্রে তারা এই মানে এটা তো এবছর একটা মানে নিউ একটা সিদ্ধান্ত। সো সেক্ষেত্রে এগুলাকে তারা মানে এগুলার জন্য তারা নিজেকে মানে প্রস্তুতিগুলা মানে যাতে সুন্দর হয় সেক্ষেত্রে তারা এটা মানে কিভাবে তারা ভালো একটা প্রস্তুতি নিতে পারবে। আচ্ছা, এই মানবিক গুণাবলী যেটা আছে সেটা হচ্ছে এই জিকের যে আমাদের 10টা থেকে 15টা কোয়েশ্চেন আসে সেটার মধ্যে অ্যাড করা হবে। তো এটার মধ্যে যদি আমি 10 থেকে 15% ধরি তাহলে ধরো হায়েস্ট 2টা বা 3টা আসবে। আর যে মানবিক গুণাবলী যেটা আছে আর হচ্ছে আইকিউ অ্যাড হবে সম্ভবত। তো মানবিক গুণাবলী যেটা আছে ধরো ইজি হবে, মানে সবার জন্য তো একটা নিউ জিনিস, এটা এটা তো সবাই প্রিপেয়ার্ড না। তো আমি যতটুকু দেখলাম আর কি, তো ওইগুলা ইজি কোয়েশ্চেনই হয়। আর আইকিউ যেটা আছে সেটার জন্য ধরো হচ্ছে বিসিএস এর যে কোয়েশ্চেন গুলো আছে এগুলা পড়লেই হয়ে যায়। আর যেহেতু নতুন সবাই মানে একেবারে এটার মধ্যে বেশি ইফোর্ট না দিয়ে বাকি যেই হচ্ছে ধরো 80 মার্কস বা 90 মার্কস আছে অন্য সাবজেক্টে, এগুলা বেশি ইফোর্ট দিলে এগুলা হচ্ছে এত প্যারা খাওয়ার দরকার নেই, হয়ে যাবে, ম্যানেজ হয়ে যাবে। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য যদি প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে একজন স্টুডেন্টের প্রথম পদক্ষেপ কি হওয়া উচিত বলে তুমি মনে করো? আগে হচ্ছে আমাকে কোয়েশ্চেন অ্যানালাইসিস করতে হবে যে টিচাররা কোথা থেকে কোয়েশ্চেনটা করতেছে, কোন চ্যাপ্টারটা আমার হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, কোনটা লিস্ট ইম্পর্টেন্ট, দেন হচ্ছে আমার উইকনেস কি আছে বা আমি ভালো পারি। তো এগুলা হচ্ছে অ্যানালাইসিস এর মাধ্যমে নিজের প্রস্তুতিটা যাচাই মানে বুঝে নিতে হবে যে আমার কোনটা বেশি ইফোর্ট দেওয়া দরকার কি না। এটাই ফার্স্ট পদক্ষেপ হিসেবে আর কি। আচ্ছা, আচ্ছা, তোমার কাছ থেকে একটা মানে আমরা জানতে চাচ্ছি যে তুমি কি কোনো রুটিন মেনটেন করেছিলে কিনা, বা করলেও সেটা মানে কি ওয়েতে করেছিলে যদি একটু বলতে। আমি তো হচ্ছে কয়েকটা এক্সাম বেঁচে ভর্তি ছিলাম, তো হচ্ছে আমার ওই দিন ধরো একটা দিনে আমার 3টা বা 2টা হচ্ছে এক্সাম বেঁচে এক্সাম আছে। তো আমি হচ্ছে প্রথমেই একটা টু ডু লিস্ট বানিয়ে ফেলতাম যে আমার আজকে এই এক্সাম আছে, এই টপিক গুলো পড়া লাগবে। তো হচ্ছে আমি টপিক গুলো যতক্ষণ পর্যন্ত শেষ না হয় ততক্ষণ পড়তাম, আর দেন হচ্ছে মানে ওই ওয়াইজে আগাইতাম আমার এক্সাম বেঁচে রুটিন অনুযায়ী। হ্যাঁ, এখানে একটা প্রশ্ন থাকে যে অনেকেই বলে যে ভাই আমি মেডিকেলের জন্য কত ঘন্টা পড়লে আমি মেডিকেলে খুব ভালো করতে পারবো, এক্ষেত্রে মানে কি তুমি বলবা? আসলে ঘন্টা দিয়ে তো হচ্ছে মানে আমার পড়াশোনা করা যায় না। তোমার যতটুকু টাইম লাগে একটা পড়া শেষ করতে, অনেকে হচ্ছে অনেক ফাস্ট রিকেট করতে পারে, আবার অনেকে হচ্ছে ধরো অনেক টাইম লেগে যায়। তো হচ্ছে তোমার যতটুকু টাইম লাগে ততটুকু দেওয়া উচিত। কিন্তু হচ্ছে একটা আছে যে আমি হচ্ছে কি বলে টাইমার সেট করে পড়তাম, তাহলে হচ্ছে আমার নিজের কাছেই মোটিভেটেড থাকতো। তো একটা এভারেজ টাইম ধরে ধরো একদিন আমি 10 ঘন্টা পড়লাম, 5 ঘন্টা পড়লাম, এরকম পড়লে তো হবে না। একটা হচ্ছে আহ কি বলে কি বলে এটাকে? আচ্ছা, একটা সমস্যা নাই। সেই অর্থাৎ অর্থাৎ আমি যদি এখানে বলতে চাই যে অর্থাৎ মানে এই ক্ষেত্রে যদি মানে টাইমটা ম্যাটার না, এক্ষেত্রে তার হচ্ছে পড়ালেখাটা একটা স্মার্ট ওয়েতে পড়ালেখা করলে তখন মানে এক্ষেত্রে একটু ভালো করা যায়, বাট টাইমটা ডাজন্ট ম্যাটার, বুঝতে পারছি। হ্যাঁ, না আচ্ছা। ম্যাটার না, বাট আহ, রেগুলারিটি মেনটেন করা লাগে আর কি। হ্যাঁ, রেগুলারিটি মেনটেন করতে হবে, right? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এক্ষেত্রে তো আচ্ছা, যেহেতু মেডিকেল অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে মূল বইটা কতটুকু আমাদের ইম্পর্টেন্ট, মানে মূল বইটা পড়া আহ, এক্ষেত্রে যদি মূল বইটাই হচ্ছে দক্ষতা রাখা ইম্পর্টেন্ট, কারণ টিচাররা তো হচ্ছে তোমাকে সহায়ক বই বা অন্য কোনো বই দেখবে না। যারা কোয়েশ্চেন করবে তারা হচ্ছে মূল বই থেকে কোয়েশ্চেন করবে। এই জন্য হচ্ছে মূল বইয়ের যা যা টপিক থেকে কোয়েশ্চেন আসছে বা যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোর উপর অনেক দক্ষতা রাখা লাগবে। প্লাস হচ্ছে অনুশীলনী যে কোয়েশ্চেন আছে, প্রিভিয়াস এর বোর্ড কোয়েশ্চেন যেগুলো, প্রিভিয়াস এর ম্যাথ কোয়েশ্চেন যেগুলো, এগুলো দেখে রাখা উচিত, মানে দক্ষতা ভালো রাখা উচিত। আচ্ছা, এক্ষেত্রে এখানে একটা প্রশ্ন থাকে যে যেহেতু মেডিকেলের পরীক্ষাতে বায়োলজিতে মানে বেশি একটা মার্ক থাকে, বেশি মার্কস থাকে বায়োলজি থেকে, সেক্ষেত্রে বায়োলজিতে মোটামুটি একটু স্ট্রং না থাকলে তো মানে ভালো করা যায় না। তো বায়োলজিতে স্ট্রং হওয়ার জন্য যে অনেকে দেখি বায়োলজির অনেকগুলা বই পড়ে, মানে মানে অনেকগুলো বই পড়ে বলতে গেলে। তো তুমি এই বায়োলজিতে স্ট্রং হওয়ার জন্য কি কি ওয়াটা তুমি অবলম্বন করেছিলে? বায়োলজিতে স্ট্রং হওয়ার জন্য প্রথমে হচ্ছে আমাকে বুঝে পড়তে হবে। আমি মেইনলি হচ্ছে একটা জায়গায় ফলো করেছিলাম। আর হচ্ছে বিভিন্ন টিচারের কাছে পড়লে স্যাররা হচ্ছে অনেক মানে কোরিলেট করে পড়া লাগবে যে আমার আশেপাশে কি হইতেছে, এটার সাথে রিলেট করে পড়লে এত প্যারা লাগে না। আর হচ্ছে বারবারই যদি আমি রিপিটেডলি একটা জিনিস পড়তে থাকি তাহলে হচ্ছে আমার আহ, মাথার মধ্যে এইভাবেই মানে কোয়েশ্চেনটা কি বলে পড়াটা সেট হয়ে যায়। মানে আমি এত বেশি ভুলে যাব না, বারবার পড়লে হচ্ছে পড়া ইজি হয়ে যায় বায়োলজির ক্ষেত্রে, মানে রিপিটেড পড়া লাগে। আচ্ছা, আচ্ছা, মেডিকেল অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে
মডেল টেস্ট আর রিভিশন এটা কতটা ইম্পর্টেন্ট আমাদের জন্য? আর মডেল টেস্টের মাধ্যমে আমি যে এতদিন প্রিপারেশন নিচ্ছি, আমার আসলে কতটুকু প্রিপারেশন নেওয়া হয়েছে বা আমার ঘাটতি কি কি আছে এগুলো জানা যায়। আর রিভিশন তো ধরো বারবার রিভিশন দিলে আমার পরীক্ষা হলে তো অনেক স্ট্রেস থাকে। ধরো 60 মিনিটের মধ্যে আমি 100টা কোয়েশ্চেন দেওয়া লাগবে, তো আমি তো সবগুলো একেবারে আস্তে ধীরে ভেবে চিন্তে দিব এরকম তো হবে না। তো আমি যদি বারবার কন্টিনিউয়াসলি রিভিশন দিতে থাকি তাহলে হচ্ছে পরীক্ষা হলে আমার হচ্ছে অটোমেটিক্যালি মনে পড়ে যায়। আচ্ছা, এখানে আরেকটা জিনিস লাভ হয় বেশি বেশি পরীক্ষা দিলে, যার কারণে ধরো অনেকের এক্সাম হলে অনেক স্ট্রেস কাজ করে বা ভয় পেতে কাজ করে, সেক্ষেত্রে বেশি বেশি এক্সাম দেওয়ার মাধ্যমে তার ভয়টা অনেক সময় দূর হয়ে যায়। সো এই ক্ষেত্রে হ্যাঁ, এক্সাম হ্যাঁ, দেওয়াটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, মেডিকেলে তো এই পর্যন্ত তো যে এক্সাম গুলো হয়েছে লাস্ট ইয়ার পর্যন্ত সবসময় তো সম্পূর্ণ 100 মার্কের এমসিকিউ এক্সাম হয়েছে না, তাই না? হ্যাঁ, তো ওই এমসিকিউ গুলোর ক্ষেত্রে অনেকেই টাইম ম্যানেজ করতে পারে না, সেক্ষেত্রে তুমি কিভাবে নিজেকে ওই সময় পরীক্ষা হলে টাইমটা ম্যানেজ করতে? আমি হচ্ছে বাসার মধ্যে ওএমআর হচ্ছে প্রিন্ট করে রাখতাম, তো আমার কাছে অনেকগুলো মডেল টেস্টের কোয়েশ্চেন ছিল। আমি বাসার মধ্যে ট্রাই করতাম যে 15 থেকে 20 মিনিটের মধ্যে কিভাবে হচ্ছে আমি এখানে আমার এক্সামটা শেষ করতে পারি। তাহলে হচ্ছে এক্সাম হলে, মেইন এক্সাম হলে আমি যদি 60 মিনিটের মধ্যে স্ট্রেস থাকলেও আমার এক্সামটা হয়ে যাবে। মানে বেশি বেশি এক্সাম দিয়ে বাসার মধ্যে ওএমআর প্র্যাকটিস করে হচ্ছে আমি টাইম ম্যানেজমেন্টটা মেনটেন করতাম। হ্যাঁ, এটা একটা ভালো দিক। আচ্ছা। আচ্ছা, তুমি যেহেতু সেকেন্ড টাইম আসছে কিন্তু তোমার 2.75 সম্ভবত মার্কার কাটা গেছিল, সেক্ষেত্রে তুমি তারপর হাল না ছেড়ে তুমি আবার কিভাবে তুমি আবার কাম ব্যাক করছো এবং আবার মেডিকেলে চান্স পেয়েছো, সেক্ষেত্রে তুমি তুমি নিজেকে মোটিভেট করেছিলে মানে কোন ওয়ে থেকে, বা এটা বললে ভালো হতো। আমি হচ্ছে ইন্টার লাইফ থেকেই হচ্ছে মানে আমার আমি মানে আত্মবিশ্বাস ছিল যে আমি ফার্স্ট টাইমে অনেক ইফোর্ট দিয়েছিলাম, আর সেকেন্ড টাইমে হচ্ছে একটু জন্য মিস দিয়েছিল। আবার আশেপাশে ফ্রেন্ড যারা আছে ওরাও হচ্ছে মানে ভালো ভালো মেডিকেল চান্স পেয়েছে, তো ওরা হচ্ছে অনেক মোটিভেটেড আছে তুই পারবি। বা আমিও হচ্ছে বাকি এক্সাম দিয়েও দেখেছি যে আমার ভালো হয়। এজন্য হচ্ছে বিশ্বাস ছিল যে আমার দেওয়া হয়ে যাবে। এজন্য হচ্ছে আমি কি বলে মেডিকেল প্রিপারেশন নেওয়া আবার সেকেন্ড টাইমের কথা ভাবা কন্টিনিউ মানে ভাবছি আর কি নিবো। আচ্ছা। আচ্ছা, এখানে ধরো আমাদের সাথে অর্থাৎ 2024 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে এবং যারা মেডিকেলে পরীক্ষা দিয়েছে, এখানে অনেকে চান্স পায় নাই, বাট তারা এবছর সেকেন্ড টাইমে পরীক্ষা অংশগ্রহণ করবে। সেক্ষেত্রে তুমি ওই যখন থেকে মেডিকেল অ্যাডমিশন মানে আমাদের অ্যাডমিশন টাইমটা শেষ হয়েছে, তারপর থেকে কি মানে তার সেকেন্ড টাইমের জন্য লেখাপড়া স্টার্ট করছো তো? বা সেকেন্ড টাইমারদের ক্ষেত্রে তাদের মানে স্টাডি করার তার মানে মানে কি ওয়েতে স্টাডি করলে তারা মনে করো সেকেন্ড টাইমে ভালো একটা এডমিশনে একটা সিট মানে কি করতে পারবে, তারা অর্জন করতে পারবে? মানে মেডিকেলে না হচ্ছে ওভারঅল ভার্সিটি বা এগুলো মিলিয়ে না, মানে। আমি যদি মেডিকেল সেক্টর বলি, অনেকে কি করে আমাদের সাথে ইউনিভার্সিটিতে চান্স পায়। সো আমাদের সাথেই আছে অনেকে ইউনিভার্সিটিতে চান্স পায়, বাট তারা মানে মেডিকেলে ইচ্ছা ছিল, তো তারা মেডিকেলের জন্য সেকেন্ড টাইমের ওই প্রস্তুতি নেওয়া শুরু করছে। সেক্ষেত্রে তারা মানে কি হয়েছে সেকেন্ড টাইমের জন্য পড়ালেখা করলে একটা সিট তারা অর্জন করতে পারবে। ও হ্যাঁ, আমিও তো হচ্ছে একটা ভার্সিটিতে ছিলাম, তখন হচ্ছে আমি ওইটা হচ্ছে আমার মানে মাথায় ছিল যে আমি হচ্ছে মেডিকেল প্রিপারেশন নিই, তো আমি হচ্ছে মেডিকেল প্রিপারেশনটাই ফোকাস করেছি। আমি হচ্ছে আমার ল্যাকিংস গুলা কোথায় আছে এইগুলো আগে বের করেছি। যেমন আমি ফার্স্ট টাইমে যেগুলো পারি, ধর আমি ভাবতাম ওভার কনফিডেন্ট ছিলাম যে আমার হচ্ছে বেসিক ভালো, এই জন্য আমি প্রিভিয়াস এর কোয়েশ্চেন আর হচ্ছে বোর্ড কোয়েশ্চেন এগুলো দেখি নাই, মানে দেখছি বাট হচ্ছে ভাবছি পারবো। এজন্য হচ্ছে বারবার এত প্র্যাকটিস করা হয় নাই। তো সেকেন্ড টাইমের ক্ষেত্রে আমি হচ্ছে যেগুলো থেকে কোয়েশ্চেন আসে এগুলো হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করেছি, যাতে আমার হচ্ছে বইয়ের একটা জিনিসও ভুল না যায়। স্যাররা অন্য কোনো থেকে দিলে এগুলা আলাদা হিসাব, বাট আমার যতটুকু আমার কাছে কি বলে জিনিসপত্র আছে এগুলা থেকে হচ্ছে আমার বেস্টটা দিয়ে আমার যাতে ভুল না যায় এটা মানে নিজের এফোর্টটা দিছি। আচ্ছা। আচ্ছা, যেহেতু তুমি সেকেন্ড টাইমে প্রস্তুতি নিয়েছো, পাশাপাশি তুমি একটা ইউনিভার্সিটিতে আসলে, তো সেক্ষেত্রে তুমি তোমার মানে মেইন ফোকাসটা কি মানে তোমার মেডিকেলে আসিল, আর তো সেক্ষেত্রে তোমার হ্যাঁ, ইউনিভার্সিটি হ্যাঁ। তোমার যে তোমার ইউনিভার্সিটিতে তোমার লেখাপড়া ছিল তুমি কি সেই মানে সেইটা মেনটেন করেছো এবং সেকেন্ড টাইমের জন্য কি নিছো প্রস্তুতি নিয়েছো নাকি? আর আমি তো বাকৃবিতে ছিলাম, ওইখানে হচ্ছে রুল ছিল যে প্রথম 15 দিন হচ্ছে যদি আমি ক্লাস না করি তাহলে হচ্ছে ভর্তি বাতিল হয়ে যাবে। এজন্য হচ্ছে অ্যাটেন্ডেন্সের জন্য আমি হচ্ছে ক্লাসে যেতাম, বাট হচ্ছে আমার মানে কোনোদিনে মাথায় ছিল না যে আমি এখানে পড়বো। এজন্য হচ্ছে আমি এখানে কোনো ফোকাসই করিনি। আমি মেডিকেলে ধরো ক্লাসে গেলেও হচ্ছে মেডিকেলে পড়াই করতাম। কয়েকদিন ক্লাস করেছি ধরো, অর্থাৎ হ্যাঁ 15 দিনের মতো ক্লাস করেছি। মানে কাছাকাছি টাইমে ছিল, অর্থাৎ ম্যাথের তোমার আর হচ্ছে ওই ক্লাস শুরু হ্যাঁ, হওয়ার হ্যাঁ, সেম টাইমে ছিল। তো তোমার মেইন ফোকাসটা ছিল মানে তোমার সেকেন্ড টাইমের দিকে নাকি?
আচ্ছা। আচ্ছা, এখানে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আরেকটা প্রশ্ন ধরো হ্যাঁ, অনেকেই মেডিকেলের মানে জন্য প্রস্তুতি নেয়, বাট মেডিকেলে অনেকেরই অর্থাৎ সৃষ্টিকর্তা হয়তো চান না, হয়তো তার মেডিকেলে চান্স হয় নাই। তো সেক্ষেত্রে সে অন্যান্য ইউনিভার্সিটির জন্য সে মানে নিজেকে কিভাবে প্রস্তুত করবে? যেমন অনেক সময় যেমন তুমি তো বাকৃবিতে চান্স পেলে, সেক্ষেত্রে তোমার অন্যান্য সাবজেক্টে আরেকটু স্ট্রং হওয়া লাগছে, যেমন ম্যাথমেটিক্যাল দেখে একটু আরো মানে ভালো হওয়া লাগছে। সেক্ষেত্রে মানে তুমি তোমার জার্নিটা যদি বলতে একটু অন্যান্য ভার্সিটিতে চান্স পাওয়ার আহ, সেক্ষেত্রে। আমি হচ্ছে ইন্টার লাইফে হচ্ছে হারমেতে ভালো পড়ছি, কারণ হচ্ছে আমি ভাবছি মানে মাথায় তো ব্যাকআপ রাখাই লাগে। আমি ভাবছি যদি ধরো মেডিকেল না হয় তাহলে তো আমার ম্যাথটা পড়া লাগবে, তো হচ্ছে আমি ইন্টার লাইফে গুছিয়ে রেখেছিলাম। এন্ড দেন হচ্ছে আমি এডমিশন টাইমে আবার ম্যাথ মানে মেডিকেল এডমিশন টাইমে গণিত এগুলো ধরি নাই বা ম্যাথমেটিক্যাল এগুলো যায়নি। পরে হচ্ছে আবার যখন হইলো না তখন হচ্ছে আস্তে ধীরে ম্যাথ করা শুরু করি, বিভিন্ন হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক আছে যেগুলো, এগুলো সলভ করি বা আমার নোট যেগুলো আছে এগুলা দেখে হচ্ছে প্র্যাকটিস করতে করতে আবার মানে ইন্টার লাইফে যদি স্ট্রং থাকে তোমার বেসিক, তাহলে হচ্ছে এডমিশন লাইফে মানে এডমিশন টাইমে আটকানো যায় না আসলে, একটা না একটা হয়ে যায়। আচ্ছা, তাহলে আমরা এখানে একটু বলতে পারি যে যেমন ধরো যারা পরবর্তীতে এইচএসসি পরীক্ষাতে অংশগ্রহণ করবে, অর্থাৎ 2026 অথবা 27 তারা যদি তাদের মানে ইন্টার লাইফ থেকে যদি তাদের মানে প্রত্যেকটা সাবজেক্টে যদি বেসিকটা ভালো করে স্ট্রং থাকে, সেক্ষেত্রে তারা তাদের এডমিশনে মানে অনেক হেল্পফুল হবে সেক্ষেত্রে। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। আচ্ছা। এইচএস তো হেল্প হেল্প হবে, আবার এডমিশনও হেল্প হবে। হ্যাঁ, অ্যাডমিশনে হেল্প হবে। হুম। আচ্ছা। আহ, মানে আমি যতটুকু মানে কি করে নিজে মনে করি যে মানে এডমিশনের ক্ষেত্রে সবকিছু করতে হয় না, অনেক সময় অনেক কিছু মানে ছাড় দিতে হয়। সেক্ষেত্রে মানে হ্যাঁ, এটা কি হ্যাঁ। আসলে মানে কি মানে এটা কি আসলে লজিক্যাল, মানে but আমার ক্ষেত্রে আর কি হেল্প করেছে, বাট মানে আমি অন্যদের ক্ষেত্রে তো জানি না। তা তো আমি ওই ফার্স্ট বলে টাইম লাভ একটা হবে। ভুল করছিলাম। আমাদের হচ্ছে ফিজিক্সের তো অনেক কয়েকটা চ্যাপ্টার আছে, চৌম্বকের কয়েকটা চ্যাপ্টার আছে, এগুলা হচ্ছে ছিল না। তো আমি হচ্ছে ফার্স্ট টাইমের সময় ভাবছিলাম, আমি ভাবি যে বেসিক ভালো করা লাগবে, তো হচ্ছে আমি ইন্টারের বেসিকের ক্লাস আছে না এগুলা করছি, মানে টাইম ওয়েস্ট হয়েছে একটু। এত ডিপলি যাওয়া লাগে না, যে আমার কোয়েশ্চেন কোথা থেকে আসে এগুলো জানলেই হয়ে যায়, যে কি টাইপের কোয়েশ্চেন আছে। কিন্তু আমি হচ্ছে ম্যাথ বুঝছি, সূত্র কি আছে এগুলা দেখছি, হচ্ছে টাইম ওয়েস্ট আর কি, এত কিছু লাগে না, কি কি কোয়েশ্চেন আসে এগুলো বোঝা লাগে। হ্যাঁ, হ্যাঁ, অর্থাৎ মানে আর কোনটা প্রিভিয়াস লিস্ট ইম্পর্টেন্ট ইয়ার গুলো, চ্যাপ্টার। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার গুলোর যে মানে তার কোয়েশ্চেন ব্যাংকের যে অ্যানালাইসিস করলে বোঝা যায় যে কোন টপিক থেকে বেশি বেশি কোয়েশ্চেন আসতেছে, সেক্ষেত্রে সেগুলোর দিকে বেশি ফোকাস করলে বেটার হয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, অনেকে শেষের দিকে এসে ভয় বা হতাশায় মানে ভুগে, তখন সে মানে মানসিকভাবে শক্ত থাকার জন্য কি মানে এই ওয়েটা অবলম্বন করা উচিত বলে মনে করেন? শেষের দিকে আসলেই একটা মানে কিরকম একটা সিচুয়েশন হয় যে সবাই ভয়ভীতি থাকে, আমারও ছিল। কিন্তু আমি ভাবতাম যে এখন যদি আমি ভালোভাবে না পড়ি তাহলে হচ্ছে আমি চান্স না হলে আবার অনেক দিন পড়া লাগবে, আবার নতুন করে শুরু করা লাগবে, এটা আরো বেশি প্যারা। এজন্য হচ্ছে মানে পরিশ্রম করেছি, একটা তো ফলাফল আসবে, এজন্য এটা ভেবে আমি সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে মোটিভেটেড থাকতাম আর কি। আর নামাজ পড়া বা হচ্ছে যার যার ধর্ম অনুযায়ী ধর্মীয় কাজ করা, এগুলো আর কি। মানে মানসিক ভাবে হচ্ছে শান্তিতে থাকা উচিত, মেন্টালি। হ্যাঁ। আহ, আচ্ছা, আমি একটা কোয়েশ্চেন আগে মিস করে ফেলছি। তো তো তুমি তোমার ফার্স্ট টাইম থেকে সেকেন্ড টাইমের যে মানে প্রস্তুতি তুমি কি করছো তুমি প্রস্তুতির ক্ষেত্রে মানে কি কি চেঞ্জ আনছিলা, যে 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 চেঞ্জ গুলোর জন্য তোমার মানে তুমি সেকেন্ড টাইমে চান্স পাওয়াটা তোমার জন্য আরো মানে কি হয়েছে মানে সহজ হয়েছে আর কি ফার্স্ট টাইম থেকে? ফার্স্ট টাইমে হচ্ছে আমি কি বলে বোর্ড কোয়েশ্চেন যেগুলো আছে এগুলো বলছি, আমি আগেই বলে ফেলছি আর কি, যে আমি হচ্ছে বোর্ড কোয়েশ্চেন এগুলা পড়ি নাই ভালোভাবে, ভাবছি হয়ে যাবে, এজন্য হচ্ছে ইজিলি হয়ে যাবে, এজন্য আমি আর বেশি প্র্যাকটিস করি নাই। তো সেকেন্ড টাইমে হচ্ছে বারবার আমি এগুলাই প্র্যাকটিস করছি। পরে হচ্ছে জিকে তে আমার এত টাইম দেওয়া লাগে নাই, ইংলিশ হচ্ছে বারবার মানে আমার যেগুলো আগেরবার ভুল হয়েছে আমি মানে ধরো 2-3 দিন লাগে যে অ্যানালাইসিস করছি যে আমার কোনটায় কোনটা লেকিংস আছে এগুলো বার করছি। পরে হচ্ছে এই টপিকটা আমি আরো বেশি জোর দিয়েছি যাতে এগুলো না ভুল যায় আমার। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, তোমার কাছে লাস্ট একটা প্রশ্ন, যারা এবার মেডিকেলে ভর্তি পরীক্ষা দিবে বা মেডিকেলের জন্য প্রস্তুতি তারা নেওয়া শুরু করছে, তাদের উদ্দেশ্যে তোমার মেসেজটা কি একটু বলবা শর্টলি? কি বলবো, আসলে যেহেতু প্রস্তুতি নিয়েছো, রিস্কি একটা জার্নি, তো হচ্ছে নিজে বেস্টটা দেওয়ার ট্রাই করবা। এখানে হচ্ছে মানে এটা অনেক লাকের উপরও ডিপেন্ড করে যে একেবারে হয়ে যাবে এরকম না। তো টিচাররা যা বলে বা হচ্ছে কোয়েশ্চেন যা যা আসে, ধরো তুমি যেটা পারতেছো না সেটা হচ্ছে বইয়ের মধ্যে ওই চ্যাপ্টারে গিয়ে ভুলটা করে ফেলবা, যে আমার যেটা একবার ভুল করেছি আমি যেটা বারবার সেই ভুলটা না করি। মানে আর হচ্ছে বারবার বেশি করে এক্সাম দিবা,
দেন যদি এক্সামে মার্ক খারাপ আসে এগুলা নিয়ে হতাশ হওয়া যাবে না, কারণ হচ্ছে আমার ফ্রেন্ড অনেকেই আছে যারা হচ্ছে কম মার্কস আসতো বাট ওদের ভালো ভালো মেডিকেলে হয়ে গেছে। এই জন্য হচ্ছে মার্কস নিয়ে পেরে রাখা উচিত না। আর সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে মানে বেশি বেশি পড়া উচিত। ফাঁকিবাজি করলে আসলে হবে না এক্ষেত্রে। আচ্ছা, ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ নুসরত জাহান মাইকে, সে তার মেডিকেলের এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য। আশা করি যারা পরবর্তীতে বা এবছরে মেডিকেলে অ্যাডমিশন পরীক্ষা দিবে তাদের অনেক হেল্পফুল হবে আজকের এই মাহির কথাগুলো। আচ্ছা, আর একটা কথা, যারা যদি লাইভে যদি কারো কোনো কোয়েশন থাকে সে কমেন্টে কোয়েশন করতে পারবে। লাস্টে আমরা একটা কোয়েশনের ক্ষেত্রে একটা মানে ওই কমেন্টের কোয়েশনগুলো নিয়ে ওইগুলো একটা আনসার আমাদের গেস্টদের কাছ থেকে আনসারগুলো নিব। সো ধন্যবাদ মাইকে। এবার আমরা চলে যাব অমর রাজের কাছে। তো রাজ, তুমি তোমার নিজের পরিচয়টা একটু দিবা এবং এখন তুমি কোথায় পড়ালেখা করছো এবং তোমার ভার্সিটি লাইফটা মানে কেমন কাটছে একটু বলতে। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ অমর ইত্তেহাদ চৌধুরী রাজ। পড়াশোনা করতেছি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে, ফ্যাকাল্টি ফিশারিজে, লেভেল 1 সেমিস্টার 1। ভার্সিটি লাইফ যাইতেছে ভালোই, যেহেতু নতুন অভিজ্ঞতা, ভালোই যাইতেছে। আচ্ছা, রাজের কাছে প্রথমে একটা প্রশ্ন করবো যে, আচ্ছা যেহেতু তুমি ভার্সিটির ক্ষেত্রে মানে পিওরলি ভার্সিটির জন্য প্রস্তুতি তুমি নিয়েছিলে তাই না, আমি যতটুকু জানি। হ্যাঁ। আচ্ছা, সেক্ষেত্রে হ্যাঁ, মানে যারা পিওরলি ভার্সিটি মানে প্রস্তুতি নেয় সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে তাদের রেজাল্টটা কতটুকু ইম্পর্টেন্ট, ওই যে এসএসসির যে রেজাল্টটা এটা। রেজাল্টটা আসলে অনেক ক্ষেত্রে ইম্পর্টেন্ট, আবার অনেক ক্ষেত্রে ইম্পর্টেন্ট নাও। যারা ভার্সিটি প্রিপারেশন নেয় তাদের মূলত মেইন টার্গেট থাকে যে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া। এবং ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে লিখিত হয় 60 মার্ক, লিখিত 40 মার্ক, এমসিকিউ হয় 60 মার্ক, এবং 20 মার্ক থাকে হইতেছে জিপিএ এর উপর। এসএসসি থেকে 10 মার্ক, এইচএসসি হ্যাঁ, থেকে 10 মার্ক। এখন কেউ একজন যদি এইচএসসি তে এ প্লাসটা না পায় সেক্ষেত্রে তার খুব একটা বেশি মার্ক কাটা যাবে না। সে যদি 4 পয়েন্টও পায় সেক্ষেত্রে তার হাইয়েস্ট 2 মার্ক কাটা যাবে। এবং সে যদি ওই ক্ষেত্রে ওই এমসিকিউ বা রিটেনের ক্ষেত্রে যদি মার্কটা একটু বেশি পায়, তাই সেক্ষেত্রে আর তার আগায় গেল আর কি। আর হ্যাঁ, বুঝতে এই পারছি। আর কি। আচ্ছা। হুম, আচ্ছা, যেহেতু বললা ফার্স্টে তুমি অনেকেরই ভার্সিটি যারা টার্গেট মানে প্রস্তুতি নেয় তাদের মেইন টার্গেট থেকে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি এক্ষেত্রে অনেক আমি তো দেখেছি যে অনেকেই মানে আহ, তোমার র্যাঙ্ক থাকে পিছনে, বাট যে তাদের সাবজেক্ট ওয়াইজ মানে রিকোয়ারমেন্টের ক্ষেত্রে মানে অনেক র্যাঙ্ক পিছনে হলেও তারা তাদের কোনো একটা পার্টিকুলার সাবজেক্টে ভালো মার্ক পায়, সেক্ষেত্রে তারা মানে মোটামুটি ভালো সাবজেক্ট মানে পেয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু আবার মানে তার তার মানে তার এক্সাম হলে মানে তার যে সাবজেক্টটা স্ট্রং, এই স্ট্রং সাবজেক্টটা যাতে ভালো করে লিখতে পারে সেক্ষেত্রে মানে লিখলে আগে তার ভালো হয়। আচ্ছা, আর আরেকটা কথা হ্যাঁ, আছে, যেহেতু তুমি আচ্ছা ভার্সিটি ভর্তি পরীক্ষার ক্ষেত্রে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যদি তুমি ধরো কয়েকটা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তুমি যদি মান বন্টন নিয়ে তুমি আলোচনা করতে এবং ভার্সিটি গুলো এক্সাম গুলোর ডেট সম্পর্কে যদি কথা বলতে, কবে পরীক্ষাগুলো হতে পারে। ভার্সিটির ক্ষেত্রে ঢাকা ভার্সিটির কথা তো বললাম, আমি চট্টগ্রাম ইউনিভার্সিটির কথা বলি। আমি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে চান্স পাইছি। চট্টগ্রাম ইউনিভার্সিটির ক্ষেত্রে তাকে 15 মার্ক হচ্ছে ইংলিশ, 10 মার্ক বাংলা, এবং বাকি 4টা যে গ্রুপ সাবজেক্ট আছে যে কোনো 3টা 25 মার্ক 25 মার্ক করে আর কি। আর রাজশাহী ইউনিভার্সিটির ক্ষেত্রে তাকে 80 মার্ক। এই ক্ষেত্রে অনেকে দাগাইতে পারে বায়োলজি অথবা ম্যাথ। আর আরেকটা অপশন থাকে বায়োলজি প্লাস ম্যাথ দিয়ে ওটা মিলাইয়া। এই ক্ষেত্রে যদি কেউ বায়োলজি প্লাস ম্যাথ দাগায় সেক্ষেত্রে সে আগায় গেল আর কি। আলটিমেটলি সে সব সাবজেক্টের জন্য সে ক্যান্ডিডেট। যদি কেউ বায়োলজি বা ম্যাথ আলাদা আলাদা ভাবে আচ্ছা আচ্ছা, দাগায় এখানে আচ্ছা সেক্ষেত্রে সে ওই এই হুম, আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে যে যে অনেকেই মানে আহ, মানে হায়ার ম্যাথ অথবা বায়োলজির ক্ষেত্রে ওরা চেঞ্জ করে বাংলা অথবা ইংলিশ তোমার মানে ইংলিশ আর্টস করতে চায়। সেক্ষেত্রে বাংলা অথবা ইংলিশের জন্য তোমার কেমন ভাবে তোমার প্রস্তুতি তোমার ওই নিয়ে নিলে তোমার ভালো হয় এটা। আমি আসলে আলাদাভাবে বাংলা বা ইংলিশের প্রস্তুতি নেই নাই। আহ, যেহেতু আমরা এই ইন্টার লাইফে বায়োলজিটাই মূলত মেইন সাবজেক্ট হিসেবে পড়ছি, এই ক্ষেত্রে আমি মনে করি যে বায়োলজিটা বেটার। আর কেউ যদি কিছু ল্যাকিংস থাকে সে তো কিছু ইংলিশ দেখাতে পারে যদি তার ইংলিশে দক্ষতা থাকে। আর যদি দক্ষতা না থাকে আমি মনে করি যে গ্রুপ সাবজেক্ট গুলো দেখানোটাই বেটার। এক্ষেত্রে সে তার সিটের ক্যান্ডিডেট এ বেঁচে যাবে। আচ্ছা আচ্ছা, এক্ষেত্রে এডমিশনের ক্ষেত্রে তোমার
কনসেপ্ট বুক আর হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক এগুলো মানে কতটুকু ইম্পর্টেন্ট এবং এবং ওইগুলোর মানে মানে কিভাবে ভারসাম্য রেখে পড়লে একটা ভালো একটা রেজাল্ট করা যাবে? কনসেপ্ট বুক এবং কোয়েশ্চেন ব্যাংক উভয়টা পড়া ইম্পর্টেন্ট। তবে অনেকে কি করে শুধু কনসেপ্ট বুক নিয়ে পড়ে থাকে। আলটিমেটলি অনেকে যদি অনেক বেশি কনসেপ্ট জানে এবং ম্যাথ সলভার তার ল্যাকিংস থাকে তাহলে কিন্তু তার আসলে সমস্যা। কনসেপ্টের বিষয় হচ্ছে কনসেপ্ট একবার কইরা সে কোয়েশ্চেন ব্যাংকের ওই টাইপের যতগুলা ম্যাথ আছে ওইগুলা সলভ করতে পারে এবং তারপর যদি ওই ম্যাথের মধ্যে তার সমস্যা দেখা দেয় তখন সে কনসেপ্ট দেখা দেখতে পারে, অথবা বারে বারে এই সেম কনসেপ্ট বারবার অর্থাৎ দেখা প্রয়োজন। অর্থাৎ এক্ষেত্রে আমার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমার কোয়েশ্চেন ব্যাংকটা পড়া এডমিশনের ক্ষেত্রে, রাইট? হ্যাঁ, কোয়েশ্চেন ব্যাংকটা মেইন বুক হিসেবে ধরে নেওয়া উচিত আমি মনে করি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, তার ভার্সিটি পরীক্ষার ক্ষেত্রে যেহেতু আমার মানে কিছু কিছু ভার্সিটি বাদে যেমন সাস্ট বাদ দিলে যদি আমি বলি, তো অনেক ভার্সিটির ক্ষেত্রে আমার ক্যালকুলেটর ইউজ করা যায় না। সেক্ষেত্রে তুমি তোমার ভার্সিটির প্রস্তুতির জন্য হ্যান্ড ক্যালকুলেশনটার জন্য মানে মানে কিভাবে তো তুমি ভালো করে প্রস্তুতি তুমি নিয়েছিলে? আমি আসলে ভার্সিটি প্রিপারেশনের শুরু থেকে আমার টেবিল থেকে ক্যালকুলেটরটা সরাই দিচ্ছি। আমি এবার আমার যত ধরনের ক্যালকুলেশন আছে সব আমি নিজের হাতেই করছি। এবং এই ক্ষেত্রে আমার সুবিধা হইতেছে যে আমি যখন বিভিন্ন মডেল টেস্ট বা এক্সাম টেস্ট আমি শর্ট সময় আনসার করতে পারছি। বিভিন্ন আচ্ছা, টাইপের আবার ম্যাথ এই আছে ক্ষেত্রে যেগুলো। হুম। হ্যাঁ, বল। এই হ্যান্ড ক্যালকুলেশনের জন্য আবার অনেকেই মানে পরীক্ষা হলে টাইম কি করতে পারে, টাইমটা মনে করো মানে অনেক তাদেরকে এক একটা প্রশ্ন সলভ করতে অনেক মানে সময় লেগে যায়। সেক্ষেত্রে যদি মনে করো খুব কম সময় অথবা অর্থাৎ তোমার কম সময়ে যে অনেকগুলো এমসিকিউ আনসার করার জন্য সে কি মানে পদ্ধতিটা অবলম্বন করলে ভালো হবে? প্রথমেই হইতেছে যে অ্যাডমিশনে যেহেতু 1 ঘন্টা সময় 100টা এমসিকিউ থাকে, সেই ক্ষেত্রে সময় 1 মিনিটও পার এমসিকিউ এর জন্য 1 মিনিটও সময় পাওয়া যায় না। সেই ক্ষেত্রে প্রথম থেকে তাকে মানে হ্যান্ড ক্যালকুলেশন অভ্যস্ত হয়ে উঠতে হবে, না হলে একটা কোয়েকশন করতেই এক্সামের সময় 20 সেকেন্ড চলে যায়, সেই ক্ষেত্রে তার হয়তো আনসার করতে সবগুলো আনসার করতে পারবে না। তাই হুম, প্রথম থেকেই তাকে হ্যান্ড ক্যালকুলেশন অভ্যস্ত হয়ে উঠতে হবে। ফরওয়ার্ড করবো না, লাইটে যাই না, আচ্ছা, লাইট ডাউনলোড দিব, লাইট মুস- ফেসবুক লাইভ, আহ, ফেসবুক লাইভ। মুস্তাফিজান ভাই, তোমার মাইক্রোফোনটা অফ করলে ভালো হতো। না রে উদ্ভূত ভাই, কি? ও আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, রাজ, আহ, উম, আচ্ছা, এখানে একটা কোয়েশন, তুমি যেহেতু যেমন এগ্রি ইউনিভার্সিটি গুলোর ক্ষেত্রে যেমন অনেকগুলো ইউনিভার্সিটি একসাথে এক্সাম হয় এগ্রি আর হচ্ছে অথবা জিএসটি ক্ষেত্রে, সেক্ষেত্রে অনেকে চান্স পাওয়ার পরে তাদের মানে ভার্সিটি চয়েসের ক্ষেত্রে মানে মানে কি কোন কোন বিষয়গুলোর উপর কনসিডার করে তারা ভার্সিটি চয়েস করবে সেটা বললে একটু ভালো হতো। প্রথমত তার মাথায় রাখতে হবে যে তার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি, এবং ওই ভার্সিটির অ্যালুমনি কিরকম, সে তার উপর সেটা মাথায় রেখে আর কি তাকে ডিসিশনটা নিতে হবে। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, তোমার কাছে একটা জানতে চাচ্ছি, ধরো কোনো তোমার প্রস্তুতির ক্ষেত্রে কোনো বই বা গাইডলাইন ফলো করা কি উচিত, মানে মনে করো তোমার যদি মনে হয় কোনোটা মানে এটা উচিত তাহলে তুমি এটা বলতে পারো। বইয়ের ক্ষেত্রে হইতেছে এডমিশন জার্নি শুরুর প্রথম দিকে অনেকে কি করে যে সাল ওয়াইজ কোয়েকশন ব্যাংক আছে ওইগুলো সলভ করে। প্রথম দিকে কখনোই সাল ওয়াইজ কোয়েকশন ব্যাংক সলভ করাটা উচিত নয়। প্রথমে হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ কোয়েকশন সলভ করতে হবে, কনসেপ্ট করতে হবে, দেন সাল ওয়াইজ যেতে হবে। অথবা কারো যদি কোনো স্পেসিফিক ভার্সিটি টার্গেট থাকে সেক্ষেত্রে সে তার সিলেবাস শেষ করার পর ওই সময় সে ওই ভার্সিটির আলাদা যে কোয়েকশন ব্যাংক আছে ওইগুলো কিনতে পারে এবং সলভ করতে পারে আর কি। গাইডলাইনের বিষয় হইতেছে আমি যেহেতু আচ্ছা, উদ্ভাসে পড়ছি, আমার উদ্ভাস থেকে অনেকগুলো বই দেওয়া হয়েছে। আহ ওই তাদের যে অনলাইনে ক্লাস হইতো ওই ক্ষেত্রে ক্লাসের নোটগুলা অলমোস্ট সেম তাদের কনসেপ্ট বুকে দেওয়া থাকতো। এই ক্ষেত্রে অনেকে একটা ভুল করতো যে ক্লাস দেখে দেখে 3 ঘন্টার ক্লাস প্রায় প্রায় 6 ঘন্টা নোট করতো। হ্যাঁ, এটা আসলে একটা রং ডিসিশন। নোট করা অবশ্যই ইম্পর্টেন্ট, তবে যেহেতু সেম টু সেম লেখা আছে তাইলে এগুলাটা করাটা ইম্পর্টেন্ট না কেন মনে করি। যদি স্যার এক্সট্রা কোনো টপিক বলে সেটা হয়তো খাতায় অথবা বইয়ের কোনো সাইডে লিখে রাখা উত্তম। আচ্ছা,
আহ আর একটা প্রশ্ন আছে যে, তো অনেকেই আবার কি করে ভার্সিটি পরীক্ষার পাশাপাশি, যেমন আমাদের আবার শাহজালাল ইউনিভার্সিটিতে আবার ক্যালকুলেটর ইউজ করা যায়। সেক্ষেত্রে ষষ্ঠের পরীক্ষার ক্ষেত্রে তুমি আবার মনে করো অনেকদিন তুমি প্রস্তুতি তুমি নিয়েছো যে ক্যালকুলেটর ছাড়া, তখন আবার মনে করো আবার নিউ করে আবার এসে ষষ্ঠের জন্য তুমি ক্যালকুলেটর ইউজ করা স্টার্ট করো। সেক্ষেত্রে তখন আবার সেক্ষেত্রে আবার তোমার ভালোভাবে ক্যালকুলেটরটা যদি তুমি ফার্স্ট ভালোভাবে এক্সপার্ট না হও, সেক্ষেত্রে তুমি মানে ষষ্ঠে চান্স পাওয়া একটু কঠিন হয়ে যেত। বা যেহেতু কারণ ম্যাথমেটিক্যাল একটু মানে ম্যাথগুলো একটু হার্ড থাকে, ফিজিক্স অথবা হায়ার ম্যাথের ক্ষেত্রে। সেক্ষেত্রে তুমি মানে কি করছিলে যদি বলতে? আসলে ভার্সিটিতে তো ক্যালকুলেটর মানে এত কঠিন কোনো ম্যাথ আসে না যে ক্যালকুলেটর টিপাইতে সমস্যা হবে। আর আমি হ্যান্ড ক্যালকুলেশনে এতটা অভ্যস্ত হয়ে গেছিলাম যে ক্যালকুলেটরের মতোই আমার স্পিড ছিল মোটামুটি। আর তেমন তো কঠিন ম্যাথ আসে না, ক্যালকুলেটর ইউজ করতে পারবে। ভালো হয়েছে। আচ্ছা, তো অনেকেই আর শেষের গাইডলাইনের দিকে একটা এসে জিনিস সরি বলে গেছিলাম, আহ, গাইডলাইনের হ্যাঁ ক্ষেত্রে বল। অনেকে শর্টকাট যে আছে, শর্টকাট ফর্মুলা ওইগুলো অবশ্যই মনে রাখতে হবে। কারণ আমরা এইচএসসি বা ইন্টার লাইফে অনেক ম্যাথ বা অনেক কিছু করছি অনেক মানে বিস্তারিত ভাবে। এই ক্ষেত্রে যেহেতু বিস্তারিত ভাবে করার সময় নাই, সুযোগ নাই, সেক্ষেত্রে অবশ্যই অনেক শর্টকাট ফর্মুলা আছে যেগুলো আসলে এক লাইনের মাধ্যমে সমাধান করা যায়। তো ওই ক্ষেত্রে আসলে শর্টকাট ফর্মুলা যত বেশি পারা যায় তত বেশি আসলে মনে রাখতে হবে আর কি। হ্যাঁ, এটা একটা ভালো হয়, কারণ এগুলো, কারণ যেহেতু ইউনিভার্সিটি তোমার ক্যালকুলেটর নাই, সেক্ষেত্রে শর্টকাট ও এগুলাও মানে অনেক হেল্পফুল হয় মনে রাখলে। রাইট। আচ্ছা। আহ, আচ্ছা, ভার্সিটির ক্ষেত্রে তুমি মনে করো ধরো কত ঘন্টা পড়া উচিত বলে তুমি মনে করো সেক্ষেত্রে? আর অথবা এখানে আরেকটা কোয়েশ্চেন বলি আমি তোমাকে, যে অনেকেই দুই একটা ভার্সিটি পরীক্ষা দেওয়ার পরে, অনেকে দু একটা ভার্সিটি পরীক্ষা দেওয়ার পরে কি করে, মানে ধরো যদি না হলে অথবা ভালো কিছু মানে ভালো একটা তার র্যাঙ্ক না আসতে, তখন সে অনেক মানে স্ট্রেসে পড়ে বা তার অনেক চাপ থাকে যে মানে কি করবে সে, বা অনেকে মানে অনেক হতাশ হয়ে ভোগে। সেক্ষেত্রে ধরো তার পরবর্তী যে ইউনিভার্সিটি পরীক্ষাগুলো আছে, সেক্ষেত্রে সে আবার মানে ভালো করে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেওয়ার জন্য মানে যাতে ভালো একটা কিছু হয়, সেক্ষেত্রে মানে সে কি পদ্ধতি অবলম্বন করতে পারে? আমি আসলে আমার এডমিশন লাইফের প্রথম পরীক্ষাটা দিয়েছিলাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, যেটা আসলে আমি ওই যখন প্রথম দিন গেছি মানুষ দেখে আমার আসলে ভয় লাগছে, তার কারণে আমার জাহাঙ্গীরনগর পরীক্ষাটা খুব ভালো হয় নাই। এবং এটার এফেক্টের কারণে আমার এই ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষাটা একটু বেশি ভালো হয়। এরকম আসলে প্যানিক নেওয়া যাবে না, একটা পরীক্ষা খারাপ হয়েছে আর অনেক হাতে অপশন আছে, ওইগুলাতে ফোকাস দিতে হইব। আহ, এই আর কি। রাইট। আচ্ছা। তো তোমার কাছে লাস্ট প্রশ্ন, যে যারা এবছর ইউনিভার্সিটি পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে তোমার যদি কোনো একটা মেসেজ থাকে, সেটা তুমি বলতে পারো শর্টলি। মেসেজ হইতেছে যে ফলাফল কি হবে এটার উপর না হইয়া চেষ্টা করা উচিত। মানুষের হাতে তো চেষ্টাটাই, ফলাফল তো আর মানুষের হাতে নাই। চেষ্টা করে যাওয়া উচিত সঠিক ওয়েতে আর কি। এবং আগে রাইট। কোয়েকশন আচ্ছা। করছিল যে রেগুলার কত ঘন্টা পড়া উচিত, এই ক্ষেত্রে আমি বলবো যে রেগুলার পড়ার হ্যাঁ, হ্যাঁ, ক্ষেত্রে সময়টা আসলে খুব গুরুত্বপূর্ণ না। মানে তুমি কত একটা, আমি টার্গেট করতাম এরকম যে এক সপ্তাহ আমি অন্তত পক্ষে 2 বার মাস্টার কোয়েকশন ব্যাংক যেটা আছে ওটা সলভ, মানে একদিন আমি কম পড়ি আর একদিন বেশি পড়ি, কারণ আমার টার্গেট হইতেছে যে অমুক তারিখের ভিতরে আমি আমার ওই আহ, কি হয় এটা ফিল আপ করবো আর কি। ওইরকম টার্গেট নিয়ে পড়াটা উচিত, সময় আসলে মুখ্য বিষয় না। আহ, আহ, আচ্ছা, তোমাকে লাস্ট যে প্রশ্ন ছিল যে তোমার এবছর বা সামনে যারা পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে তোমার যদি কোনো একটা মেসেজ থাকে, তুমি সেটা শর্টলি বলতে পারো। মেসেজ হইতেছে সঠিক ওয়েতে পড়ালেখা করে যাও, আর কোয়েকশন ব্যাংক বেশি বেশি সলভ করো, এইটাই। কোয়েকশন ব্যাংক সলভেই রেজাল্ট। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, এটা এটা আমিও বলবো যে মানে এডমিশন, ইউনিভার্সিটি এডমিশনের ক্ষেত্রে যে কোয়েকশন ব্যাংকটা মানে অনেক মানে তোমার ধরো একবার শেষ হয়ে গেছে, তখন তুমি না বসে থেকে এটা আবার তুমি রিভাইজ করো। বাট তুমি মানে কোয়েকশন ব্যাংকটা যত রিভাইজ করবা, এটা তোমার তত প্র্যাকটিস, আর প্র্যাকটিসে বলে মনে করো তোমার তোমার আরো তোমার এক্সাম হলে অনেক ভয়ভীতি কাজ এগুলো কমবে। এটি। হ্যাঁ, আচ্ছা, আর শর্টকাট ধন্যবাদ ফর্মুলা রাজ যেগুলো তোমাকে। আছে এবং হ্যান্ড ক্যালকুলেশন, হ্যাঁ, এটার উপর আসলে একটু হ্যাঁ, হ্যাঁ, মনোযোগ দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ধন্যবাদ রাজ তোমাকে অনেক সুন্দর করে বলার জন্য, ইউনিভার্সিটি যারা ভার্সিটিতে প্রস্তুতি নেবে তাদের উদ্দেশ্যে। ধন্যবাদ। আচ্ছা, এখন আমরা যাবো রাতুলের কাছে। তো রাতুল, তোমার কি অবস্থা, কেমন আছো? তোমার ইউনিভার্সিটি লাইফ কেমন কাটছে, এবং তোমার পরিচয়টা একটু দিও আবার। নমস্কার এবং আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। এবং আমি পড়াশোনা করছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে চুয়েটে। আর ইউনিভার্সিটি লাইফটা চলছে ভালোই। আচ্ছা। আচ্ছা, তোমার কাছ থেকে যদি আমরা ফার্স্টে জানতে চাই যে তুমি যেহেতু পিওরলি ইঞ্জিনিয়ারিং এর প্রস্তুতি তুমি নিয়েছিলে, তো সেক্ষেত্রে
যদি এবছর যারা পরীক্ষা দেবে সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে বুয়েট, কুয়েট, চুয়েট এগুলোর যদি একটু মান মোটানে কথা বলতে, এবং যেহেতু এখনো অনেক ইউনিভার্সিটি যেমন রুয়েটের একটা আনুমানিক ডেট করছে যে তোমার জানুয়ারিতে পরীক্ষা হবে, অথবা অন্যগুলোর এখন ডেট দেয় নাই, তা আনুমানিক মানে কখন পরীক্ষা হতে পারে একটু বললে ভালো হতো। তো সিকিউরিটি আর বুয়েটের পরীক্ষাগুলো মেনলি মানে এবছর ধারণা করা যাচ্ছে যে জানুয়ারির ফার্স্ট উইক বা মানে ডিসেম্বরের লাস্ট উইকেই হয়ে যাবে। আর মান মন্ডন বলতে গেলে এখন তো সিকিউরিটি আলাদা। তো বুয়েটে তো প্রথমে প্রিলিমিনারি হয়, তারপর রিটেন। আর বুয়েটে এমসিকিউ টাইপের কোয়েশ্চন হয়, চুয়েটে রিটেন হয়, আর রুয়েটেও বুয়েটের মতো। আর সবগুলাতে কুয়েটে এমসিকিউ হলেও মোটামুটি রিটেন টাইপেরই হয়। এটা আমাদের টাইমে এরকম সিনারিও ছিল। তো বলা হচ্ছে এখনো এরকমই থাকবে আশা করি। তাই। আচ্ছা, তুমি তোমার ইঞ্জিনিয়ারিং প্রস্তুতির ক্ষেত্রে তুমি মানে ফার্স্ট তুমি তোমার জার্নিটা কিভাবে স্টার্ট করছিলে তুমি একটু বললে ভালো হতো, আর যদি কোনো মানে রুটিন হয় তো তুমি তোমার জার্নিটা শুরু করেছিলে আর এটা বললে ভালো হতো। ইঞ্জিনিয়ারিং জার্নি মেনলি সবাই যেরকম শুরু করে একটা কোচিংয়ে ভর্তি হয়েছি, আমি উদ্বাসে ছিলাম। তো উদ্বাস থেকে যে রুটিনটা দেওয়া হয়েছিল, প্রথমত তো ওই রুটিন না থেকে চলছে। তারপর এভাবে আগাইছি। আর রেগুলারিটিটা মেনটেন করলে একটা রুটিন অটোমেটিক ক্রিয়েট হয়ে যায়। আর মেনলি যে উইকলির আগে যে পড়াশোনাটা, তারপর ডেইলি এক্সাম গুলো এগুলো ভালো করে দিলে শুরু হয়ে যায়। ওরকম কোনো একটা রুটিন ছিল না আমার, তবু একটা রুটিন থাকা ভালো। আমি মেনলি ওই যে আচ্ছা। উদ্বাসে মেন রুটিনটাই ফলো করতাম। ও, right. আচ্ছা, যেহেতু এবছর জিপিএ একটু মানে অনেকের খারাপ হচ্ছে, তবে অনেকে প্লাস পাইলেও তাদের মার্কটা অনেকেই কম, সেক্ষেত্রে কম। সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে আমাদের সময় বা তার আগের ক্ষেত্রে মানে যেমন বুয়েটের ক্ষেত্রে বলতে গেলে 91%-এর মতো মার্ক লাগেছিল আমাদের ক্ষেত্রে, অথবা চুয়েট বা কুয়েটের ক্ষেত্রে মোটামুটি ভালো একটা মার্ক লাগে। সেক্ষেত্রে এবছর অনেকেরই মার্ক কম অথবা জিপিএ ডাউন হয়েছে। সেক্ষেত্রে কি তাদের রিকোয়ারমেন্টটা কি কিছু চেঞ্জ হতে পারে নাকি সেম থাকতে পারে? রিকোয়ারমেন্ট তো অবশ্যই চেঞ্জ হবে। দেখ আমাদের সময় বুয়েটে 91% মতো মার্ক লাগছে, কিন্তু এবছর যেহেতু এ প্লাসের হারটা একটু কমছে, এবং দেখলাম অনেকে ইংলিশও মিস গেল, মার্কেরও একটু তারতম্য হয়েছে। তো বলা যায় এবার 90% হবে না, কিন্তু 85 এরকম থাকবে। আর যেহেতু পিসিএম এ আমাদের সময় বুয়েটে 5 লাগছিল, মানে 15 তো 15ই লাগছে। এবার এবারও 15ই থাকবে। আর কিন্তু পিকে রয়েছে 15-এর মধ্যে 14 বা 13 ধরনের পাস হলে আশা করি দেওয়া যাবে। আর সিকিউরিটি ইংলিশও থাকে। এবছর দেখলাম রেজাল্টে ইংলিশ রেজাল্টটা সবাই একটু খারাপ হয়েছে। তো হ্যাঁ, হ্যাঁ, এটলিস্ট হ্যাঁ। এ বা এ মাইনাস পর্যন্ত যেতে পারে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন থাকে, অনেকেই মানে ইংলিশ নিয়ে খুব মানে স্ট্রেস থাকে বা অনেক চাপ থাকে তাদের উপরে যে ইংলিশের কারণে অনেক ইউনিভার্সিটি এক্সাম তাদের খারাপ হবে কিনা। সো তুমি যদি তোমার এক্সপিরিয়েন্সটা বলতে, তোমার লাস্ট ইয়ার তুমি যেহেতু অনেক ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি পরীক্ষা দিছো, সেক্ষেত্রে ইংলিশ ছিল, বাট অনেকে হয়তো মানে ইংলিশ মানে ভালো পারে না, বাট সেক্ষেত্রে ইংলিশ ভালো না পেরে মানে কিভাবে চান্স পাওয়া যায় আর কি, এটা বললে ভালো হতো। সত্যি কথা বলতে কি, মানে বইটা তো ইংলিশ নাই। আর সিকিউরিটিতে চান্স পাইতে হইলে হুম, মানে অ্যাটলিস্ট হুম, সিট ইনশিওর করতে হলে ইংলিশের কোনো দরকারই নেই। আমি কুয়েটেও ইংলিশ দাগাইছি না, মানে একবারে ব্ল্যাঙ্ক রাখছি। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যারা ভালো পারবে তারা এমনিতেই চান্স হবে। ইংলিশে ভালো পারলে ভালো একটা অ্যাডভান্টেজ থাকবে যে তোমার র্যাঙ্কটা একটু পুশ হবে, কিন্তু হুম। যে না পারলে কোনো দুশ্চিন্তার কিছু নেই। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে তোমরা করলেই হয়ে যাবে। আ- আচ্ছা, আচ্ছা। ধরো অনেক সময় অনেকে ধরো যেমন লাইক অর্গানিক, আমাদের কেমিস্ট্রি ছিল অর্গানিক বা অর্গানিক অথবা বা এসএসসি বা অন্য কোনো চ্যাপ্টার, অন্য কোনো সাবজেক্টের এক দুইটি অধ্যায় স্কিপ করলে অথবা ভালো করে না করলে সেটা এডমিশন শুরুর পর সে মানে কাভার আপ করবে কি হয়েছে, এটা বলতে পারবো? কাভার আপ বলতে একাডেমিকে একেবারেই যেন পড়ো না এরকম তো না, কিছু হইলে তো পড়তে। আর আর বলবো যারা, যেহেতু তোমাদের এডমিশন পিরিয়ডটা একটু ছোট, আর মেবি 2 মাস আছে। আচ্ছা, আচ্ছা। তো এখানে আমি যা একটু আমি এখানে আমি একটু তোমার রিলেট করে যে অনেকে কি করে মানে ঠিক আছে একটা অধ্যায় পড়ছে, বাট মানে ওই যে যেমন আমাদের এই এসএসসি তে মানে সবগুলা পড়তে হয় না, মানে কিছু কিছু কি টাইপ আছে মানে ওই টাইপগুলো থেকে বারবার কোয়েশ্চেন আসে। সো সেক্ষেত্রে তারা একটা অধ্যায়ের অনেক কিছু স্কিপ করে, বাট ওই স্কিপ গুলো আবার আমাদের এডমিশনে আসে, আমি ওইগুলো কথা বলতে চাই জাস্ট। হুম। ও আচ্ছা, ওইগুলো আসলে মেন যে ইম্পর্টেন্ট অধ্যায়গুলো যেমন জৈব যৌগ, ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, এগুলোতে প্রত্যেক বছরই কোয়েশ্চেন আছে এবং ভালো মানের কোয়েশ্চেন আছে। তো ওইগুলো তো পড়তে হবে। তো তোমরা যদি স্কিপ করে থাকো তাহলে
বলবো এটলিস্ট যে টপিকগুলো বেশি আছে এই টপিকগুলো একটু শর্ট ক্লাস দেখে কোয়েশ্চন ব্যাংকটা অন্তত সলভ করো, তাহলে একটু আয়ত্তে আনার চেষ্টা করো, তাহলে আশা করি কিছুটা এগিয়ে থাকবে। আর মানে পুরোটা শেষ করতে পারলে তো আসলেই ভালো। আচ্ছা আচ্ছা, আমাদের ইঞ্জিনিয়ারিং এডমিশনের ক্ষেত্রে কি মানে অনেকেই যে উইকলি এক্সামে মানে অনেক ফার্স্টের দিকে এক দুইটা উইকলি এক্সামে কম মার্ক পেলে তারা অনেক হতাশায় ভুগে, যে নিজেকে মানে যে ভাই আমার দ্বারা কি ইঞ্জিনিয়ারিং পসিবল বা আমি কি ইঞ্জিনিয়ারিং কন্টিনিউ করব, সেক্ষেত্রে তুমি কি বলবে? বা এরকম কিন্তু আমাদের হয়েছে, আমি যতটুকু জানি আমরা যেহেতু একসাথে মানে একসাথে তোমার সিলেটে কি করছিলাম ওই উদ্বাসে আসছিলাম, সেক্ষেত্রে আমাদেরও ফার্স্টের দিকে অনেক কম মার্ক আসতো। সেক্ষেত্রে তুমি নিজেকে কিভাবে মোটিভেট করেছিলে? আচ্ছা, আমার কথাটা বলে আমি উইকলিতে খুব একটা বেশি পাই না, মানে আমার হায়েস্ট মেবি 126 কি 27 গেছিল, আর এবারে যে 100 থাকতো 230-এর মধ্যে। তো উইকলি এক্সাম নিয়ে খুব একটা প্যারা নিও না, আমাদের কেউই ভালো হয় না, যে আমরা 3-4 জন একসাথে দিতাম উইকলি, আমাদের কেউই ভালো হতো না, বাদলও আই থিঙ্ক এরকমই আসলো। তো তো উইকলি নিয়ে হ্যাঁ হ্যাঁ, প্যারা আমার নিও না, সেম সেম এইভাবে যদি ছিল। তোমরা যে প্রশ্নগুলো বেশি আছে কোয়েশ্চেন ব্যাংকের ম্যাথগুলো বা প্র্যাকটিস বুক আছে, এই ম্যাথগুলো যদি তোমরা প্র্যাকটিস বুকে ইজি মিডিয়াম হার্ড থাকে, তো ইজি মিডিয়াম যদি তোমরা পারো তাইলে এনাম। আর উইকলির প্রশ্নগুলো আসলে একটু আটগুবি টাইপের প্রশ্ন হবে, এগুলো তোমাকে ব্রেনকে একটু প্রেশার দেওয়ার জন্য করা হয়, তো এগুলো না পারলে কোনো চিন্তার বিষয় না। তুমি ট্রাই করবো উইকলির মার্কগুলো নিয়ে একটু আপগ্রেড হয়, এটলিস্ট যেন 100 থাকে এটলিস্ট। আচ্ছা আচ্ছা, তাহলে কিন্তু বলা যায় যে মানে উইকলির যে মার্কটা নিয়ে এত কেন আর এত টেনশন করা কিছু নেই, বাট মানে রেগুলারলি কন্টিনিউ করলে আর বেশি বেশি প্র্যাকটিস আর বেশি বেশি এক্সামে পার্টিসিপেট করলে মানে তার প্রস্তুতিটা মোটামুটি ভালো হবে সেক্ষেত্রে। আর আচ্ছা এটা কথায় আচ্ছা, অনেকেই মানে বলো। মেনলি যারা উদ্বাসে পরীক্ষা দেয় তাদের একটা মানে সেন্ট্রাল মেরিট দেয়, হ্যাঁ ওই যে উইকলি এক্সামের পরে, তো উইকলি এখানে দেখবা যে এটলিস্ট 3,000-এর ভিতরে থাকার চেষ্টা করবে, তারা ঠিক 3-4 হাজারের ভিতরে থাকার চেষ্টা করবে। উইকলি এক্সাম গুলো একটু খারাপ হইলেও তো মানে দেখো যেন নিজের এগুলো একটু নোট আউট করবে, যেন কত ভিতরে আসো একটু আপগ্রেড করার চেষ্টা করবে। হ্যাঁ আচ্ছা, অনেকেই মানে বিভিন্ন কোচিং এ তারা ভর্তি থাকে, সো সেক্ষেত্রে তারা কোচিং এর সাথে নিজের যে তার যে স্টাডির যে একটা মানে তারা মানে কি করতে পারে না, একসাথে মিলাতে পারে না, সেক্ষেত্রে তারা কি করতে পারে? বা আমি এখানে কোচিং এর সাথে আরেকটা নাম জিনিস বলতে লেতে চাই, পারবে। ধরো হ্যাঁ আচ্ছা, আমি আরেকটা জিনিস ধরো ধরো কোনো একটা যেহেতু বিভিন্ন আমিও তো যেহেতু কি করছি একটা কোচিং ছিলাম, সেক্ষেত্রে তারা কি করে মানে প্রত্যেকটা উইকে তারা প্রত্যেকটা সাবজেক্টের মিনিমাম 2টা করে অধ্যায় শেষ করে এরকম, লাইক তো সেক্ষেত্রে তারা এই যে এতগুলো অধ্যায় একসাথে এক সপ্তাহের মধ্যে শেষ করা, সেক্ষেত্রে মানে একজন স্টুডেন্ট হিসেবে সে মানে এটা মানে কাজটা মানে সে কি ওয়েতে সে ধরো তার মানে স্টাডিটা কি করবে আর কি মানে ভালো করে পড়তে পারবে? আচ্ছা, যে অধ্যায়গুলো তারা পড়াচ্ছে তা তো আমরা একাডেমিকে পড়ে আসছি, তো এর বাইরে তো আসলে বেশি কিছু একটা আছে, 80-90% তো এটা একাডেমিকেরই। তো যদি কোচিং এর সাথে না মিলে, যে একাডেমিকে যা পড়ছি তা একটু নিজের নোট যা আছে তা একটু দেখবা, বা শর্ট ভিডিওগুলা দেখতে হবে, যে টপিকটা মানে সব না পড়ে যায়, যে টপিকটা আমি প্রবলেম আছে ওই টপিকটা ওইটা কোয়েকশন ব্যাংক প্র্যাকটিস বুক এগুলো সলভ করলেই কভার আপ হয়ে যাবে। কোচিং এর ক্লাস দেন, আহ ডেইলি রেগুলার ক্লাস করতেই হবে, এটার তো কোনো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট, এটাই সেম। অর্থাৎ কোচিং এর ক্লাসগুলো সব করা উচিত না, কারণ তোমার যে ধরো একটা পার্টিকুলার একটা সাবজেক্টের একটা পার্টিকুলার ধরো এই টাইপের কিছু আমার এই টাইপটাতে আমার প্রবলেম, সো আমি ওই দিনের ক্লাসটা শুধু করলে ওই লেকচারটা শুধু করলে হবে, সো সব ক্লাস করার প্রয়োজন নেই আমি মনে করি, বা শুধু টাইমটা অনেকটা সময় নষ্ট হবে। যদি নিজের কোনো অনেক প্রবলেম থাকে তাহলে সে কি করে ক্লাসটা করতে পারে সেক্ষেত্রে। আচ্ছা আর একটা আচ্ছা কথা এক্ষেত্রে করি যে হুম, যেহেতু এইচএসসি 25-এর মেবি আর 2 মাস আছে বললাম, তো তাদেরকে বলবো যে আজগুবি সব এখন যে আজগুবি বড় বড় ক্লাস বা কোয়েশনের ভিতরে না ধরে যারা মেইনলি যে টপিক গুলো আছে ওইগুলোর ভিতরে ফোকাস করা উচিত, যেহেতু তাদের টাইম খুবই শর্ট। আচ্ছা আহ, আমাদের ইঞ্জিনিয়ারিং এডমিশনের ক্ষেত্রে কোয়েকশন ব্যাংকটা কিভাবে পড়া শুরু করলে মানে শুরু করলে ভালো হয়? যেহেতু কোয়েকশন ব্যাংকের মানে কোয়েকশন ব্যাংকটা অবশ্যই অনেকবার পড়তে হবে, তার কোয়েকশন ব্যাংক রিভিশনের কোনো মানে কি নেই, অনেকবার রিভিশন করতে হবে মানে এটা, কারণ এটা হচ্ছে আমাদের বলতে গেলে কি মানে এটাকে মেইন রেখে আমাদের প্র্যাকটিস করতে হবে। সো কোয়েকশন ব্যাংকটা কিভাবে শুরু করলে ভালো হয়?
আচ্ছা, আমি আমারটা বলি, আমি কিভাবে শুরু করতাম। মেনলি আগে আমি একটা ক্লাস করতাম, যদি আমার একটু যে একটা সবগুলো কি কি টপিক আছে সেগুলো একটু নোট আউট করতাম। কোনো টপিকে যদি সমস্যা থাকে তো সেটার উপর ক্লাস করতাম। ক্লাস করে তারপর সব ক্লিয়ার হলে তারপর কোয়েশ্চেন ব্যাংকটা শুরু করতাম। আর মেনলি আমি যে বইটা ফলো করতাম উদ্ভাসন মেন কোয়েশ্চেন ব্যাংকটা ফলো করতাম। তো সেখানে প্রত্যেক টপিকের আগে টপিকের গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো মানে সূত্রগুলো দেওয়া থাকে, তো হ্যাঁ, হ্যাঁ। ওইগুলা বইগুলা তারপর শুরু করতাম। মেনলি এটাই ছিল আমার মানে তার ওই যে পড়ার সিস্টেমটা, আগে ক্লাস তারপর কোয়েশ্চেন ব্যাংক, তারপর যদি না হয় তাহলে প্র্যাকটিস ঢুকে যাই। আচ্ছা। অনেকে কি করে কাজ যে মানে এক্সামে পার্টিসিপেট না করে তারা বেশি বেশি ক্লাস করে সেক্ষেত্রে মানে মানে এক্সামটা তো ডেইলি এবং উইকলি যে এক্সাম গুলো আছে ওইগুলো দেওয়া কতটা ইম্পর্টেন্ট মানে আবার অনেকে তো বাট এগুলো এক্সাম গুলো মিস দিয়ে তারা ক্লাস করে সেক্ষেত্রে কি মানে ক্লাসটা করা বেশি ইম্পর্টেন্ট নাকি উইকলি বা ডেইলি এক্সাম গুলো দেওয়া গুরুত্বপূর্ণ বেশি? এই এক্সাম প্লাস দুইটাই ইম্পর্টেন্ট, কিন্তু যদি এক্সাম দিলে কি হয় অনেকটা প্র্যাকটিস হয়, এক্সামের যে ভয়টা, এক্সাম হলে ভয়টা কাটে। হুম, তো একটা অফলাইন এক্সাম দেওয়াটা উচিত ক্লাসের পাশাপাশি। আর ক্লাস বলতে কি বলে কি ওই যে বেশি বেশি ক্লাস না করা থেকে নিজে যে কিছু একটা নিজেও ট্রাই করা বেটার। কোয়েশ্চন ব্যাংকে নিজে নিজে ট্রাই সলভ করতে পারলে, কনসেপ্ট নিজে নিজে সলভ করতে পারলে এটা নিজের জন্য খুবই উপকারী হবে। আচ্ছা। আর আচ্ছা এবার আর বুয়েটে যেহেতু প্রিলিমিনারি এক্সাম হয় সেক্ষেত্রে আবার রুয়েটও সেম প্রিলিমিনারি এক্সাম হয় সেক্ষেত্রে বুয়েটের প্রিলিমিনারির ক্ষেত্রে যে প্রস্তুতি মানে নিয়ে নিলে সেক্ষেত্রে রুয়েটেরটা হয়ে যায় প্রায় বাট বুয়েটের ক্ষেত্রে যেহেতু এমসিকিউ গুলো একটু রিটেন টাইপ বা বা লাস্ট যে 3 থেকে 4 বছর যে এসিকে রুয়েট টাইপ যে প্রশ্ন হচ্ছে এরকম টাইপের প্রশ্ন হয় সেক্ষেত্রে কুয়েটের জন্য আলাদা করে যে মানে মানে কেউ হয়তো প্রস্তুতি যদি নেয় সেটা ভালো হবে সেক্ষেত্রে। কুয়েটে এমসিকিউ আসতো মেনলি এগুলো রিটেন টাইপের। আর বুয়েটের প্রিলি আর রুয়েটের প্রিলিতে যে এমসিকিউ গুলো আছে তো নর্মাল এমসিকিউ আছে, কিন্তু কুয়েটের এমসিকিউ গুলো রিটেন টাইপের থাকে এবং মার্কও বেশি থাকে। তো এগুলাতে রিটেন প্রিপারেশন নিলে কুয়েটে এমসিকিউ প্রিপারেশনটা হয়ে যাবে। আর এখানে একটা সুবিধা কি, যেমন অপশন টেস্টিং করা যাবে, ক্যালকুলেশন হ্যাক গুলো আছে, ক্যালকুলেশনে যারা পাস তাদের জন্য একটা বেনিফিট আছে এখানে। তো কুয়েটে এমসিকিউ গুলো রিটেন টাইপের, রিটেন প্রিপারেশন নিলেই এমসিকিউ প্রিপারেশন হয়ে যাবে কুয়েটের ক্ষেত্রে আর কি। তো সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং এডমিশনের ক্ষেত্রে তাহলে মানে ক্যালকুলেশনের যে ইউজটা এটা ভালো করে জানলে অনেক বড় একটা অ্যাডভান্টেজ পাওয়া যায় তার মানে তাই না? আহ, যেমন ইন্টিগ্রেশন আচ্ছা। ডিফারেন্স অনেক মেথি ক্যালকুলেশনে করা যায়, হ্যাঁ, হ্যাঁ, ক্যালকুলেটর দিয়ে করা হ্যাঁ, যায়। হ্যাঁ, তো রাইট। এগুলো জানতে পারলে অনেক আচ্ছা। অনেক ভালো। আচ্ছা, তুমি পরীক্ষা হলে টাইম ম্যানেজমেন্ট কিভাবে করতে যেহেতু ইঞ্জিনিয়ারিং এডমিশন বড় এক মানে বলতে গেলে অনেক টাফ একটা এক্সাম বাংলাদেশের ক্ষেত্রে হচ্ছে বেশি সেক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টটা নিয়ে যদি বলতে। ইঞ্জিনিয়ারিং এক্সামে মেনলি 100-এ 100 মানে দিয়ে আসা কোনো সম্ভব, কিন্তু একটু কঠিন হয়ে যায়। তো বলবো যে তুমি যে বিষয়গুলো আগে পারো ওই সাবজেক্টে ট্রাই শুরু করো। কারণ আমি শুরু করতাম কেমিস্ট্রি দিয়ে, তারপর ফিজিক্স, তারপর ম্যাথ। কারণ ম্যাথে আমার একটু দুর্বল দুর্বল ছিলাম, মানে ম্যাথ আমার করতে সময় লাগতো বেশি। তো আমি আগে কেমিস্ট্রি দিয়ে শুরু করতাম, তারপর ফিজিক্সে যাইতাম, তারপর ম্যাথে যাইতাম। তো তাদেরকে বলবো যারা নিজেরা এভাবে একটা সর্ট আউট করো যে তোমাদের জন্য সেটা কোনটা বেটার হয়, তাহলে টাইম ম্যানেজটা হয়ে যাবে। আর বেশি বেশি এক্সাম দেওয়া ট্রাই করলে বেটার হবে। আচ্ছা। আচ্ছা, এখানে তুমি যেহেতু বলছো মডেল টেস্ট তোমার গুলো ম্যাথে দিলে একটু ভালো। দুর্বলতা তোমার যেহেতু ম্যাথে একটু তুমি উইক ছিলা মানে তেমন হালকা সেক্ষেত্রে তুমি তোমার এডমিশন টাইমে এই ম্যাথ সাবজেক্টটাকে তুমি মানে কিভাবে তুমি কি করেছিলে মানে তুমি এটার সাথে তুমি কাপ খেয়ে তুমি সামনে এগিয়ে এগিয়ে ভার্সিটি পরীক্ষাগুলো দিয়েছো? প্রশ্ন আবার বল, বুঝি নাই। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে তুমি যেহেতু বলছো তোমার ম্যাথে তোমার ওই তোমার একটু উইক ছিল যার জন্য তুমি ম্যাথ তো তুমি মানে ফার্স্টে তুমি আনসার করতে না সেক্ষেত্রে তুমি এই ম্যাথ সাবজেক্টটাকে তুমি তোমার এডমিশন টাইমে কিভাবে তুমি মানে মোকাবিলা কর- করেছিলে? তো ম্যাথের উপর বেশি বেশি মানে আমি ফোকাস করছি, ম্যাথের প্র্যাকটিস করতে আর কি বেশি। কোয়েশ্চেন ব্যাংকারে অন্তত কোয়েশ্চেন ব্যাংকার ম্যাথ গুলোকে সবগুলো ভালো করে দেখছি। আর মেনলি হচ্ছে কি যে ক্যালকুলেট বললাম ক্যালকুলেটার, একটা ক্যালকুলেটার একটু ভালো করে দেখছি। আর আমি সবসময় বললাম না ফিজিক্স কেমিস্ট্রিতে একটু মোটামুটি ভালোই আমার প্রিপারেশন ছিল। তো ফিজিক্স ট্রাই করতাম না ফিজিক্স কেমিস্ট্রিটা যেন আমি আগে আগে শেষ করি এক্সাম হলে, তাহলে ম্যাথের জন্য একটু ভালো কি টাইম আমি ঠিক করতাম। আর এটাই আমি ওই দিন ম্যাথে দিতাম। আর এভাবেই ছিল আমার মানে সেটা যেটা আর কি।
আর বেশি বেশি করে যে আচ্ছা মডেল টেস্ট, তারপর বিভিন্ন কুয়েটে পরীক্ষা আগে একটা একটা মডেল টেস্ট ওইগুলা যে যে হ্যাঁ হ্যাঁ আর কি মেনটেন ওটা আর কি। আচ্ছা অনেকের একটা প্রশ্ন থাকে যে ভাইয়া ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি কিভাবে ভার্সিটির জন্য কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত, যেহেতু তুমি ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি তুমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছো, সাস্টে পাইছো, সেক্ষেত্রে তুমি কি মানে কি তুমি কিভাবে তোমার প্রস্তুতি তুমি নিয়েছিলে ভার্সিটির জন্য? মেনলি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে একটা বেনিফিট হয় কি, ভার্সিটির প্রিপারেশন আর ওইভাবে নিতে হয় না। যেমন আমি ঢাকা ইউনিভার্সিটি সাস্ট এগুলোর প্রিপারেশন আর খুব একটা নিতে হয় না, জাস্ট বায়োলজিটাও আমি খুব একটা পড়ি নাই, দু একদিন পড়ছিলাম। হ্যাঁ তো যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয়, হ্যাঁ একটা কাজ করতে হয় যে ভার্সিটি যে পার্টিকুলার ভার্সিটি আমি এক্সামটা দেবো ওইটার কোয়েশ্চন ব্যাংকটা দুই তিন দিন সলভ করলেই হয়ে যায়। আর ওই যে জিউতে মেবি ক্যালকুলেটর নাই, হ্যান্ড ক্যালকুলেশনটা একটু ট্রাই করতে পারলি না। হ্যাঁ right, ঠিক। আচ্ছা একটা শেষ প্রশ্ন, যে তুমি এক্সামের আগে দেখো, আগের সপ্তাহ বা এক্সামের কিছুদিন আগ থেকে তোমার মানে তোমার কিভাবে তোমার স্টাডি করলে তোমার এক্সামে ভালো করা যাবে, বা অনেকে এটা নিয়ে মানে কি করে যে অনেক মানে স্ট্রেস থাকে যে আমি এক্সামের আগে কি কি মানে স্টাডি করবো বা কি কি ওয়েতে পড়ালেখা করবো, অনেকেই বুঝতে পারে না। এক্সামের আগে মেনলি মানে যে ভার্সিটি, আমরা তো চুয়েট করে এখন আলাদা আলাদা এক্সাম, তো যে ভার্সিটি এক্সাম যেমন চুয়েটের এক্সাম হলে আমি আগে এক সপ্তাহ শুধু চুয়েটের প্রশ্ন ব্যাংকটা দেখতাম। চুয়েটের সময় সেম করছি, চুয়েটের সময় সেম করছি, যেহেতু সিকিউরিটির প্রশ্ন ব্যাংকটা দেখবা। আর 2019-এর আগে ওই সিকিউরিটির আলাদা এক্সাম হইতো, তো ওই 19-এর আগের কোয়েশ্চেন গুলো কালেক্ট করবা, ওইগুলো দেখলেই না। আর মেন আর আমি যে সময় মেন বই তো সলভ করছি, মেন বই কোয়েশ্চন ব্যাংক প্র্যাকটিস বুক ইন্টারমিডিয়েট যে কোয়েশ্চন গুলো ইম্পর্টেন্ট ছিল এগুলো আগে থেকে নোট আউট করে রাখতাম, তো ওইগুলো একটু দেখে যাইতাম। অর্থাৎ মানে যদি এখানে তোমার যদি কোনো মানে একটা কম্প্যাক্ট যদি কোনো একটা নোট থাকে, সেক্ষেত্রে তুমি সেই নোটটা এক্সামের আগে ফলো করলে গেলে মানে বেটার হয় নাকি? তাই? হুম। হ্যাঁ হ্যাঁ। আমি মনে করি এটা, যে আমিও এটাই করতাম, যে মানে কোনো একটা আমি যে পড়ার মানে আমার এডমিশন জার্নিতে মানে কম্প্যাক্ট আকারে কিছু নোট করে রাখতাম, মানে ওভারঅল সবকিছু করতে হবে এমন না, বাট যেগুলো একবারে বেশি প্রয়োজনীয় এবং বেশি এগুলো কোয়েশ্চেন গুলো আসে বেশি, তো ওই টাইপ গুলো আমি কম্প্যাক্ট আকারে নোট করতাম, এবং ওইগুলো আমি এক্সামের আগে ভালো করে পড়ে যেতাম, রিভাইজ দিয়ে যেতাম, সেটা ভালো। হ্যাঁ ঠিক। এটাই। আচ্ছা আচ্ছা একটা ইন্টারেস্টিং প্রশ্ন, তোমরা দুই ভাই মানে একসাথে তোমার মানে কিভাবে তোমাদের অ্যাডমিশন জার্নিটা কি কোর্স পার করে আসছো তো, এবং তোমরা একই ভার্সিটিতে এবং তোমরা এখন পড়ালেখা করতেছো, শেয়ার করলে ভালো হতো। দুজন দুজনের মধ্যে পড়াশোনা করছি, যেহেতু একসাথে পড়াশোনা করতাম তো একজন একজনকে হেল্প করার ট্রাই করতাম। এভাবেই তো হয়েছে নর্মালি, যে ওর মতো ট্রাই করছে, আমি আমার মতো ট্রাই করছি, আর দুজন দুজনকে হেল্প করার ট্রাই করছি। বুঝছো সেটা। আচ্ছা অনেকেই মানে অনেক স্ট্রেস খায় যে কি মানে সারাদিন মানে ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নেওয়ার জন্য সারাদিন তোমার লেখাপড়া করা লাগে কিনা, মানে ওরা মানে শুধু সারাদিন পড়ালেখাই করতে চায়, বাট এটা কি মানে আদৌ কি সারাদিন পড়ালেখা করার মানে দরকার এরকম? ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা মেনলি কি হার্ড ওয়ার্ক আর স্মার্ট ওয়ার্ক দুটো একসাথে করতে হবে। তো সারাদিন না পড়ে তোমার কি কি জিনিস বাকি রয়েছে, কি জিনিস পড়তে হবে, এগুলা সর্ট আউট করে এগুলা পড়লে না সব তো আর এক্সামে আসবে না। আর যেটা বললাম যে কোয়েশ্চন ব্যাংক থেকে মেনলি 80% কোয়েশ্চন রিপিট আছে, হ্যাঁ হ্যাঁ। তো এই কোয়েশ্চন ব্যাংক থেকে অ্যানালাইসিস করে পড়লেই না, মানে ও একটা আচ্ছা আমি সিনসিয়ার করতে আর কি বলতে। হ্যাঁ হ্যাঁ রাইট। হ্যাঁ আমরাও যে যখন এডমিশনের প্রস্তুতি নিয়েছিলাম তখনও তো আমরা তেমন সারাদিন পড়ালেখা করি না, আমরা যেমন অনেক সময় বিকেলের দিকে বেরোতাম, হেঁটে আসতাম, বা অনেক সময় সপ্তাহে মানে প্রতি হ্যাঁ। সপ্তাহে আমরা খেলাধুলা করতাম, ফুটবলও খেলতাম। সো মানে এত সারাদিন যে পড়ালেখা করার লাগে, যে মনে মানে স্মার্টলি পড়ালেখা করলে সো মোটামুটি ইউনিভার্সিটিতে চান্স পাওয়া ইজি, হার্ড। সো ধন্যবাদ রাতুলকে সুন্দর করে অনেকগুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আশা করি যারা আগামীতে এক্সামে ইঞ্জিনিয়ারিং এডমিশনে অংশগ্রহণ করবে তারা অনেক হেল্পফুল হবে। তো ধন্যবাদ তোমাকে। সো এখন আমরা কিছু কোয়েশ্চেন আছে যে কমেন্ট থেকে, যেগুলো আমরা একটু নিব। সো ফার্স্টে যে মুসরাত জাহান মায়ের কাছে একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ যে কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে গেলে তুমি যেহেতু সেকেন্ড টাইম দিয়েছো, বা সেক্ষেত্রে তোমার যেহেতু কৃষি বিশ্ববিদ্যালয়ের চান্স পেতে তোমার এসএসসি এবং এসএসসি যে তোমার রেজাল্টটা আর কি, তোমার এফেক্ট কি, মানে কিরকম এফেক্ট পেলে রেজাল্ট? কৃষি ভার্সিটিতে মেবি 50 মার্ক হচ্ছে ইয়ের মধ্যে ডিপেন্ড করে, জিপিএ এর মধ্যে, জিপিএ না মেনলি মার্কের মধ্যে। ধরো 1206 বা এরকম থাকলে হচ্ছে
মানে পার্সেন্টেজটা মনে নেই আমার রেশিও আসলে। আমার হচ্ছে কত ছিল, 43-এর মতো ছিল, 43 বা 44 এরকম ছিল, 50-এর মধ্যে। এত ইফেক্ট ফেলে না। আমার যদি মেইন পরীক্ষা ভালো হয়, ধরো 40-এর আপ আপ থাকলে হচ্ছে সেফ তুমি। পরে হচ্ছে মেইন পরীক্ষা ভালো হলে এত ইফেক্ট ফেলে না আর কি। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন আসে, যে অনেকেরই প্রশ্ন এটা, যে ভাই মানে মেডিকেলে তো সিলেবাস অনেক ফুল সিলেবাস, বাট আমরা এসএসসি তে তো শর্ট সিলেবাস পড়ছি যারা এবারে পরীক্ষা দিবে। সো তারা মানে কিভাবে পড়লে মানে তারা ফুল সিলেবাসটা তারা সম্পূর্ণ শেষ করতে পারবে এবং চান্স পেতে পারবে তো? আহ, হচ্ছে দাগানো লাইন পড়তে হবে। আর যদি ক্লাস করে থাকো, ভাইয়ারা স্মার্টলি বলে দেখবে কি পড়তে হবে। সব তো তুমি ডিটেলসে পড়তে পারবা না। দেখতে হবে প্রিভিয়াস ইয়ার, বেশি বেশি দেখতে হবে, যেইগুলা মানে যেই লাইন থেকে আসতেছে বা এর আশেপাশে যে ইম্পর্টেন্ট লাইনগুলো আছে এগুলো দেখতে হবে। আমি আসলে হচ্ছে ইন্টার লাইফে মানে বায়োলজি যেটা আছে ফুল সিলেবাস শেষ করছিলাম, এর জন্য হচ্ছে এক্সট্রা করে আবার নতুন করেই করা লাগে নাই। এর জন্য হচ্ছে এত ইফেক্ট ফেলা নেই এমন বুঝতে ফুল পারছেন। সিলেবাস। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, রাতুলের কাছে একটা কোয়েশ্চেন আছে, একজনে করছে যে আহ, অনেকে উইকলি এক্সামে পার্টিসিপেট করে না, বাট সে কি মানে উইকলি এক্সাম পার্টিসিপেট না করে কি ভালো করতে পারবে বা? তো হ্যাঁ, অবশ্যই করতে পারবে, কিন্তু ডেইলি এক্সামটা দেওয়া উচিত। উইকলি বা উইকলি টাইপ আমাদের টুয়েট বা বুয়েটে যেরকম রিটেন এক্সাম গুলো আসে, ওইগুলো একটু ডেইলি প্র্যাকটিস করা উচিত, বা নিজে নিজে নিজেই প্র্যাকটিস করা উচিত। বা কোচিং এ গিয়ে যদি সম্ভব না হয়, প্রত্যেক কোয়েশ্চেন ব্যাংকের পিছনে যে প্রশ্ন থাকে, গত বছরের প্রশ্নগুলো থাকে, তো এগুলো প্র্যাকটিস করলে হয়ে যাবে। আর উইকলি গুলো দেওয়া উচিত। আচ্ছা, right. মানে হচ্ছে এক্সাম দেওয়া, মানে এক্সাম দেওয়া বেটার আসলে, কারণ এক্সাম দেওয়ার ফলে তার প্রস্তুতিতে আরো ভালোভাবে মানে শানিত হচ্ছে। এর কোনো এক্সামের এটার মতো লেকিং কি? গুলো আর কি মেনলি এক্সাম দেওয়ার মাধ্যমে পূরণ করতে পারবে। গ্যাপ গুলো এক্সাম দেওয়ার আচ্ছা, মাধ্যমে right. এটা বুঝতে পারবে কোন জায়গায় লিকিং আছে নাই এরকম। আচ্ছা, রাজের কাছে একটা কোয়েশ্চেন। রাজ, অনেকে বলে যে কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে কি আলাদা করে কি কোনো প্রস্তুতি নেওয়া লাগে? হ্যাঁ, রাজ। আমি আসলে আলাদাভাবে কোনো প্রস্তুতি নেই না, আমি ভার্সিটি সেগমেন্টের জন্য প্রিপারেশন নিয়েছিলাম। আলাদাভাবে আসলে কোয়েকশন ব্যাংক সলভ করলে বেটার হয় আর কি। বিগত বছর কয়েক বছর সলভ করলে কোয়েকশন প্যাটার্নটা আসলে বোঝা যায় যে কোন কোন জায়গা থেকে কোয়েকশন আসতে পারে। আচ্ছা, আচ্ছা, রাইট, এটি। আহ, আচ্ছা, আরেকটা কথা, ওই মুসরাত জাহান মাহি তোমার কাছে যে তুমি ফার্স্ট টাইম বাউয়ে তুমি লেখাপড়া করছো, মানে বাউয়ে চান্স করতে তুমি বাউ থেকে আবার বাউ থেকে তুমি লিভ লিভ নিয়ে আবার তুমি মেডিকেলে কেন আসলা সেকেন্ড টাইম? হ্যাঁ, হ্যালো মাহি, তোমার মাইক্রোফোনটা অফ মেবি। আচ্ছা, আমার হচ্ছে যার যেটা ভালো লাগে আর কি। আমার তো মেডিকেল সেক্টরের দিকে একটু বেশি অ্যাট্রাকশন ছিল। তো বাকিতে যে ডিবিএমে ছিলাম আমি, ওইখানে হচ্ছে অনেকগুলো প্রাণী নিয়ে পড়া লাগে। তো আমার হচ্ছে এত প্রাণী ভালো লাগে না। মানে এই জন্য হচ্ছে মেডিকেলই ভালো লাগে, এই জন্য হচ্ছে মেডিকেল প্রিপারেশন নিয়েছি। মানে যার যেটা ভালো লাগে এই দিকে তো যাওয়া উচিত, না হলে হচ্ছে একটু রিগ্রেট থাকবে যে আমার হ্যাঁ, হ্যাঁ, এত স্কোপ থাকার পরেও হচ্ছে আমি এখানে যাচ্ছি না কেন। হ্যাঁ, হ্যাঁ, রাইট। আচ্ছা, আরেকটা প্রশ্ন, যে অনেকেই কষ্ট করতেছে যে আপু এখন থেকে পড়লে কি চান্স পাওয়া সম্ভব? ওরা হচ্ছে আমার ফ্রেন্ডরা কোয়েশ্চেন করতেছে, কলেজের ফ্রেন্ডরা। সমস্যা না, উত্তর দিয়ে দাও। আর এখন থেকে পড়ার টাইম তো আছেই, সম্ভব যদি আহ, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, সম্ভব। এখন তোমাদের হ্যাঁ, আচ্ছা, এখন তোমাদের কাছে একটা কোশ্চেন, মনে করো এখন আমার সম্পর্কে যদি তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, তোমরা এখন আমাকে কি করতে পারো, কোয়েশ্চেন করতে পারো। আচ্ছা, তুই তো এডমিশন জানি না, একটু ব্রিফলি বলে দে। তো কিভাবে কোনো অভিজ্ঞতা আছে কিনা, বা কোনো ফান কিছু হয়েছে, বা কোনো আহ, বিপত্তিগুলোর শিকার হয়েছিল, এগুলো একটু বলে দে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। আমার এডমিশন জার্নি বলতে, আমি প্রথমত ছিলাম সুনামগঞ্জ গভ কলেজে, তো আমি আসলাম তখন এডমিশন টাইমে আসলাম সিলেটে। তো সিলেটে আসার পর তখন তো আবার মানে আলাদা জায়গা থাকা, মেসে থাকা, আবার মানে ইউনিভার্সিটির জন্য প্রস্তুতি নেওয়া। সো আমি মানে পড়ালেখার সময় এত বেশি কি নিতাম না যে আমার চান্স
আচ্ছা, বাদলের একটু আচ্ছা নেটের প্রবলেম হচ্ছে। আচ্ছা, ভার্সিটির ক্ষেত্রে আরেকটা বিষয় নাকি বলতে ভুলে গেছি যে অনেকের ইয়ে করে যে সবগুলা কোয়েকশন দাগানোর চেষ্টা করে, সবগুলা কোয়েকশন দাগাইলে আসলে নেগেটিভ মার্কের পরিমাণটা বেড়ে যায়। যার কারণে হয়তো তার হয়তো চান্স হইতে পারে, তবে তার মেরিটটা অনেকটা পিছিয়ে যায়। ভার্সিটির ক্ষেত্রে 0.25 মার্কসও অনেক বেশি ম্যাটার করে। এই ক্ষেত্রে 0.25 মার্কস তোমাকে প্রায় 1,000 1,500 সিরিয়াল পিছিয়ে দিতে পারে আর কি। এই ক্ষেত্রে তুমি যতগুলো পারো অতগুলো আনসার করবা, যেগুলো আসলে শিওর নয় ওইগুলো আনসার করার প্রয়োজন নাই আর কি। আর পড়ালেখার ক্ষেত্রে আসলে খুব বেশি পড়া বা খুব কম পড়া এরকম না, পড়ালেখার ক্ষেত্রে হইতেছে ধারাবাহিক হতে হবে আর সিস্টেমেটিক ওয়েতে হবে। রাহুল কিছু বলতে পারে? হ্যাঁ, তো আজ যেটা বললো, পড়াশোনাটা সিস্টেমেটিক ওয়েতে হইলেই বেটার। খুব বেশি বা খুব কম পড়েও লাভ নাই, খুব বেশি পড়েও আবার কিছু হবে না। তো তোমাদের যে লেকিং গুলো আছে সেগুলোকে সর্ট আউট করো। আর একটা কথা বললি যে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে চিটাগাং, খুলনা, রাজশাহী এগুলাই গিয়ে পরীক্ষা দিতে হবে। তো তোমরা আগে থেকে এগুলোর প্রিপারেশন নিয়ে রাখতো। আর যেহেতু ঢাকা সিলেট মহাসড়কের অবস্থা খুব একটা ভালো না, আমি আমার এডমিশন পিরিয়ডে এটা এই সমস্যা খুব ভুগছিলাম যে খুলনা যাইতে হয়েছে, রাজশাহীতে যাইতে হয়েছে, 17-18 ঘন্টা জামে ছিলাম। তো তার ট্রেন একটা ভালো হইতে পারে। তো আগে থেকে তোমরা এগুলোর প্রিপারেশন নিয়ে রাখতো। অত্যন্ত অত্যন্ত দুঃখিত, আমার নেটওয়ার্কটা ডিসকানেক্ট হয়ে গেছিল, আমি আবার নেটটা কানেক্ট করছি, সরি। আচ্ছা, আমাকে যেটা বলা হয়েছিল যে আমার এডমিশন জার্নির ক্ষেত্রে, তো আমি যখন ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিই, তা আমি যে মানে সারাদিন পড়ালেখা করা লাগবে এমন পড়ালেখা করতাম না। তো মানে যা প্রয়োজন তাই করতাম, শুধুমাত্র যে এক্সামের জন্য যা পড়ালেখা তাই করতাম, রেগুলারিটি মেনটেন করতাম। মানে রেগুলারিটি পড়তাম কম, মানে অনেক প্রতিদিন যে আমি সবসময় মানে রেগুলার যে এত ঘন্টা পড়তাম এমন না, যে অনেকদিন কম পড়তাম, অনেকদিন বেশি পড়তাম, যেদিন যেটা প্রয়োজন ছিল। তো মানে এত কি এত চাপ নিতাম না আর কি। তো আহ, যখন আমি অ্যাডমিশন পরীক্ষা দিই তখন ফার্স্টের দিকে আমার কুয়েটে আমার কি আসে নাই, মানে ভালো র্যাঙ্ক আসে নাই, বাট পিছনের দিকে আসছে, বাট সিটও আসছে আমার। বিল্ডিং ম্যানেজমেন্ট এমন একটা সাবজেক্ট আছে, ওইটা আসছিল। তো আর দেন আবার সুয়েটে ভালো হয় নাই আবার। লাস্টে তারপরে আমি এখানে পরীক্ষা দিলাম, এখন যেখানে পড়ালেখা করছি, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়। সেখানে আমি মোটামুটি ভালো একটা র্যাঙ্ক করছি, দেন আমি এখন এখানে পড়ালেখা করতেছি ফেব্রিক ইঞ্জিনিয়ারিং এ, এই আর কি। হ্যাঁ, যেটা বললি আর কি, যেহেতু আমাদের ইঞ্জিনিয়ারিং এ অনেকগুলা সুযোগ থাকে, যেমন চুয়েট, আইওটি, এমআইএসসি, বুয়েট, বুটেক। তো একটা খারাপ হইলে এখন মন খারাপ হইলো না বা হতাশা হবে না, মোটিভেটেড হ্যাঁ, থাকতো হ্যাঁ, আর বাকিগুলা লাস্ট পর্যন্ত এক্সাম দিয়ে যায়। হ্যাঁ, এই ক্ষেত্রেও একটা এটা সুন্দর কথা, যেমন আমার ক্ষেত্রে যে আমি ফার্স্টের দিকে অনেক জায়গায় ভালো হয় নাই, তো শেষের দিকে বাট আমি ভাবছি না, আমাকে এখনো তো অনেক সুযোগ আছে যে ভালো করতে পারবো, দেখা যাক। হ্যাঁ, তো আমি শেষ পর্যন্ত যেমন আমি যে বুটিক্সের আগে যে ভালো করে পড়ছি তেমন না, আমি যখন মোটামুটি আমাদের ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা শেষ, আবার মেইন পরীক্ষাগুলো শেষ, বুয়েট চুয়েট কুয়েট রুয়েটের পরীক্ষা শেষ, তখন ক্ষেত্রে আমরা প্রতিদিন ওই খেলাধুলা করতাম, ঘোরাঘুরি করতাম, বাট আমি বুটেক্সের জন্য আলাদাভাবে কোনো প্রস্তুতি নেই নাই। বাট জাস্ট এক্সামের আগে জাস্ট খালি 2-1 দিন কুয়েশন ব্যাংক দেখে গেছিলাম, বাট সৃষ্টিকর্তার আশীর্বাদে আমার হয়ে গেছে। আর আমার আবার ঢাবিতেও আসছিল, ঢাবিতে আমি ম্যাথ আসছিল, বাট ঢাবিতে যাই নাই আমার, মানে আমি ইঞ্জিনিয়ারিং পড়বো তাই। সো এখন বুটেক্সে আসি। আর কে আর কে আর কে কেউ কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে আর? আচ্ছা, তাহলে সবাইকে ধন্যবাদ। আজকে আমাদের এই পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ সুনামগঞ্জের কর্তৃক আয়োজিত এই দিগদর্শন পর্ব একে সবাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আহ আশা করি যারা যারা আজকের এই সেশনটি দেখবে সবাই উপকৃত হবে, তাদের অ্যাডমিশনের ক্ষেত্রে তারা কিভাবে প্রস্তুতি তারা নিলে তারা তারা ভালো করতে পারবে এবং সাফল্য অর্জন করতে পারবে। এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে চাই আমি। তো সবাইকে ধন্যবাদ।